প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি জুলকিবিয়া কমিশন হাজির হয়েছি আমাদের সাহিত্য টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে। আমরা আজকে আশা করছি মধ্যযুগ শেষ করতে পারবো। তো আমরা শুরুতেই আলোচনায় যাচ্ছি দুটি বিষয়, যার একটি নাম হচ্ছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার হয়েছে? দেখেন তো সাউন্ড এখন ক্লিয়ার হয়েছে কিনা। না, তাও হয়নি। হ্যাঁ, ওকে, আশা করছি কিছু শুনেন না। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা দিয়ে দাও, এমনি দাও। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করছি। ক্যামেরার পজিশন ঠিক নাই, এখন ঠিক আছে না? তাও ঠিক নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করেছি জীবনী সাহিত্য। জি, এই জীবনী সাহিত্যের দুটি ধারা, একটি হচ্ছে হিন্দু ধারা আর একটি হচ্ছে মুসলিম ধারা। আমরা মধ্যযুগের আজকে যে জীবনী সাহিত্য নিয়ে আলোচনা করছি, এই জীবনী সাহিত্যের দুটি ধারা, হিন্দু ধারা এবং কি মুসলিম ধারা। এর মধ্যে এই জীবনী সাহিত্যটা কি আসলে একটু বলি, যে বিখ্যাত যারা মনীষী, মহামানব বা কীর্তিমান পুরুষ, তাদের জীবন, তাদের কীর্তি কর্ম নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় জীবনী সাহিত্য। বুঝতে পেরেছেন? অর্থাৎ বিশেষ করে মধ্যযুগে যারা ধর্মীয় মহামানব, ধর্মীয় যারা মহামানব, মহাপুরুষ, তাদের জীবন, তাদের কীর্তি, তাদের কর্ম নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় জীবনী সাহিত্য। কথাটি পরিষ্কার? আচ্ছা, তো যারা মুসলমান সাহিত্যিক, তারা মুসলমান মনীষীদের জীবন নিয়ে সাহিত্য লিখেছে। যারা কি হিন্দু সাহিত্যিক, তারা হিন্দু মহামানবদের জীবনী নিয়ে সাহিত্য লিখেছে। তো মুসলিম মহামানবদের জীবনী নিয়ে তথা মুসলিমদের জীবনী সাহিত্য, সেটা আমরা এর আগে আলোচনা করে ফেলেছি। জি, নিশ্চয় আমাদের রসুল বিজয়ের কথা মনে আছে। রসুল বিজয়, নবী বংশ, শাবি মিরাজ, ওফাতি রাসুল, কাসাসুল আম্বিয়া। অর্থাৎ আমরা যখন মধ্যযুগের মুসলিম সাহিত্য পড়িয়েছি আপনাদের, তখন কিন্তু এই মধ্যযুগের মুসলিম যে জীবনী সাহিত্য, তার নবী বংশ মনে আছে তো? জি, সৈয়দ সুলতানের নবী বংশ, কি নবীদের জীবনী, এটিগুলো এক ধরনের জীবনী সাহিত্য। তাহলে আমরা ওই জীবনী তার যাচ্ছি না, যেহেতু মধ্যযুগের মুসলিম সাহিত্য আমরা পড়িয়েছি। তো মুসলিম সাহিত্যিকরা তাদের পীর পয়গম্বর, তাদের বিভিন্ন মহামানব, বিভিন্ন বীর যোদ্ধা, এদেরকে নিয়ে যেই রচনা করেছে, সেই জীবনী সাহিত্য হচ্ছে কি মুসলিম জীবনী। কি জীবনী? মুসলিম জীবনী। আর হিন্দু সাহিত্যিকরা তাদের মহামানবদের নিয়ে যে সাহিত্য রয়েছে, সেটার মধ্যে হিন্দু জীবনী। তো জীবনী সাহিত্য আসলে শুরু হয়েছে একজন বিশেষ ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে, তার নাম হচ্ছে চৈতন্যদেব। বাংলা ভাষায় জীবনী সাহিত্য রচনা শুরু হয়েছে যার জীবনীকে কেন্দ্র করে, সেই ভদ্রলোকের নাম কি? শ্রী চৈতন্যদেব। তাহলে জীবনী সাহিত্য বাংলা ভাষায় প্রথম কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কার জীবনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
যদি আমরা আবার বলছি আমাদের মুসলিম সাহিত্যিকরা, আমাদের মহানবী, তারপর আমাদের হচ্ছে ইউসুফ আলাইসাল্লাম, এমনকি অন্যান্য আরও আমাদের ধর্মীয় মহাপুরুষ, অনেক বীর যোদ্ধা, তাদেরকে নিয়ে জীবনী সাহিত্য লিখেছে। কিন্তু বাংলা ভাষার জীবনী সাহিত্য রচনা শুরু হয়েছে কার জীবনীকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেবের জীবনীকে কেন্দ্র করে। আর এই চৈতন্যদেবের জীবনীকে বলা হয় চৈতন্য জীবনী বা করচা। করচা বিশেষ রিটেন পরীক্ষায় আসবে করচা কি? বিশেষ লিখিত পরীক্ষায় কি আসবে? করচা কি? তখন আবার উত্তর দিয়ে না যে কড়া লিকারের তৈরি চাকে বলা হয় করচা। কবি সাহিত্যিকরা সাহিত্য লেখার সময় করচা খুবই পছন্দ করতেন। জি, এরকম অনেকে লিখে দেয়, মনে করে যে লিখলে কি যাই হোক 3-এর মধ্যে 1-2 তো পাওয়া যাবে না, 0। রিটেনে সাহিত্য এবং ব্যাকরণে অঙ্কের মতো নাম্বার, অঙ্কের মতো, বুঝতে পারলেন? সঠিক হলে পুরো নাম্বার, ভুল হলে 0। তো করচা কি? শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্যকে বলা হয় চৈতন্য জীবনী বা করচা। ঠিক আছে? তো চৈতন্য দেব সম্পর্কে, আচ্ছা তাহলে চৈতন্য জীবনী বা তাহলে কি আছে চৈতন্য জীবনীতে বা করচাতে? চৈতন্য দেব সম্পর্কে আপনাদের আমি সংক্ষেপে কিছু জিনিস বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? যখন আমি যুগ বিভাগ পড়াই, মনে পড়ছে? বাংলা সাহিত্যের যুগ বিভাগ যখন পড়াই তখন মধ্যযুগটাকে যে চৈতন্য যুগে ভাগ করেছিলাম, আমি কিছু কথা বলেছিলাম, তবু অল্প একটু রিপিট করছি। অনেকে আসছেন যারা মাঝে মাঝে মিস কল দেন বা পরে ভর্তি হয়েছেন 2-4 দিন আগে, তাই না? কিংবা ভুলে গেছেন, এতদিনের কথা মনে থাকে নাকি, তাই না? সেই কোন কালে পড়াইছিলেন স্যার? তো শ্রী চৈতন্যদেব 1486 সালে নদিয়া বা নবদ্বীপে জন্মেছেন। এই কথাগুলো আমি আগে বলেছি, তবু আবার বলছি, কিছু কিছু অগামগা ছাত্রের জন্য, মাঝে মাঝে মিস কল দেয় স্টুডেন্ট, কিংবা ভুলে যাওয়া ছাত্রের জন্য যে স্যার কবে পড়াইলেন আমার তো মনে নেই, তাদের জন্য রিপিট করছি। শ্রী চৈতন্যদেব 1486 সালে নদিয়া বা নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তো চৈতন্যদেবের জন্ম কত সালে? 1486 সালে। কোথায়? নদিয়া বা নবদ্বীপ। ঠিক আছে? তার প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম কি? প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র। তার ডাক নাম ছিল নিমাই, আর উপাধি ছিল মহাপ্রভু। তাহলে যাকে আমরা বলছি শ্রী চৈতন্যদেব, তিনার আসলে আসল নাম ছিল, প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, ডাক নাম ছিল নিমাই, আর উপাধি ছিল মহাপ্রভু। তাহলে শ্রী চৈতন্যের প্রকৃত নাম কি? বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্যের ডাক নাম কি ছিল? নিমাই, বা উল্টা করে বলবে নিমাই কার ডাক নাম? নিমাই কার ডাক নাম? জি, শ্রী চৈতন্যের। আর উপাধি ছিল মহাপ্রভু। আর তাকে চৈতন্যদেব কেন বলতো মানুষ? তিনি মানুষের মাঝে ধর্মীয় চেতনা দিয়েছিলেন। তিনি মানুষের মাঝে ধর্মীয় চেতনার সঞ্চার করেছিলেন, প্রেমের চেতনার সঞ্চার করেছিলেন বলে তাকে বলা হয় শ্রী চৈতন্যদেব। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কৃষ্ণ এবং রাধার কি এই যুগল মূর্তির একটি মিলিত রূপ। রাধা কৃষ্ণের, ঠিক আছে, বা রাধার একটি রূপ শ্রী চৈতন্যদেব। এবং তিনি রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে একটি প্রেম ধর্মের সৃষ্টি করেছিলেন। চৈতন্য প্রবর্তিত ধর্মকে বলা হয় বৈষ্ণব ধর্ম। কি ধর্ম? বৈষ্ণব। রাধা এবং কৃষ্ণের প্রেমকে আধ্যাত্মিকতা রসে রঞ্জিত করে, আধ্যাত্মিকতায় মিশ্রিত করে তিনি একটি ধর্ম সৃষ্টি করেছিলেন যার নাম প্রেম ধর্ম। কি ধর্ম? প্রেম। ধর্মটির নাম আসলে বৈষ্ণব ধর্ম, কিন্তু এই বৈষ্ণব ধর্মকে বলা হয় প্রেম ধর্ম। শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের প্রেম গান শুনতেন, শুনে বেহুশ হতেন, বিভোর হতেন, এবং তার আরও কিছু সাঙ্গপাঙ্গ ছিল, তাদেরকে নিয়ে তিনি কি এই কৃষ্ণ কীর্তন বা রাধা কীর্তন বা রাধাকৃষ্ণ কীর্তন শুনতেন। শ্রী চৈতন্যের 6 জন প্রধান অনুচর ছিল, তাদেরকে বলা হয় ষড় গোস্বামী। ষড়
গোস্বামী। চৈতন্য মহাপ্রভুর 6 জন প্রধান ভক্ত, 6 জন প্রধান ভক্ত অনুসারী ছিলেন, যাদেরকে বলে ষড় গোস্বামী। তাহলে ষড় গোস্বামী কারা? ষড় গোস্বামী কারা? ষড় গোস্বামী কারা? রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল গোস্বামী, রঘুনাথ ভট্ট, গোপাল গোস্বামী। দুজন, একজন গোপাল ভট্ট আর একজন হচ্ছে গোপাল হট্ট। রঘুনাথ দাস। রূপ, জীব, সনাতন, রঘুনাথ। জি, এখানে লিখে দিই, এখানে দেখতে পাচ্ছেন রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, গোপাল ভট্ট, গোপাল হট্ট। এই 6 জনকে বলা হয় ষড় গোস্বামী। শ্রী চৈতন্যের প্রধান 6 জন অনুসারী বা ভক্ত, শ্রী চৈতন্যের প্রধান 6 জন অনুসারী বা ভক্তকে বলা হয় ষড় গোস্বামী। কারা তারা? রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, গোপাল ভট্ট এবং গোপাল হট্ট। জি, একটু দ্রুত লিখে ফেলেন। বই পুস্তকে সব জায়গায় হয়তো পাবেন না, তবে আবার কোনো কোনো জায়গায় পাওয়া যাবে। রূপ গোস্বামী, রূপ, জীব, সনাতন, রঘুনাথ। রূপ, জীব, সনাতন, রঘুনাথ, গোপাল, কিন্তু গোপাল 2 জন, গোপাল ভট্ট আর গোপাল হট্ট। ঠিক আছে, এইভাবে গল্পে গল্পে আমরা বলি সনাতন, জীব, রঘুনাথ রূপ ধরে কে গোপাল ভট্টকে হট্ট দিলেন। একটু গল্পে গল্পে এইভাবে আমরা মনে রাখি। সনাতন জীব, সনাতন মানে প্রাচীন জীব, রঘুনাথ, সনাতন জীব রঘুনাথ রূপ ধরে গোপাল ভট্টকে হট্ট দিলেন। সনাতন জীব রঘুনাথ, সনাতন জীব রঘুনাথ রূপ ধরে, সনাতন জীব রঘুনাথ রূপ ধরে গোপাল ভট্টকে হট্ট দিলেন। এই 6 জন গোস্বামীর নাম সনাতন, জীব, রঘুনাথ, রূপ, গোপাল ভট্ট এবং গোপাল কি হট্ট। জি, চাইলে যেভাবে খুশি মনে রাখতে পারবেন। আমি আপনাদের কারো কমেন্টস নিচ্ছি না এবং দেখছিও না, শেষে নিব। জি, মাঝখানে নিলে আমি বিরক্ত হই। অনেকে অগামগা জগা প্রশ্ন করেন, দেখে আমি বিরক্ত হই। জি, প্রশ্ন যার যা থাকবে, কোনো কারেকশন, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন শেষে আমি জিজ্ঞেস করবো, যে তখন বলবেন। তাহলে লিখে নিতে পারবেন সনাতন জীব, সনাতন জীব রঘুনাথ রূপ ধরে, সনাতন জীব রঘুনাথ রূপ ধরে গোপাল ভট্টকে কি হট্ট দিলেন। সনাতন জীব রঘুনাথ রূপ ধরে গোপাল ভট্টকে কি হট্ট দিলেন। এখন এই শ্রী চৈতন্যদেবকে নিয়ে লেখা যে সাহিত্যগুলি, তাদের নাম আমরা তখন শ্রী চৈতন্যদেবকে নিয়ে একটু জানলাম, তো একটু শেষ করি। যে 1533 সালে আমাদের এই শ্রী চৈতন্যদেব মৃত্যুবরণ করেন কোথায়? পুরী, পুরী, পুরী রাজ্যে, যে ভারতের পুরীতে। 1486 সালে জন্মেছেন আর 1533 সালে মৃত্যুবরণ করলেন। জন্মালেন কোথায়? নদীয়া নবদ্বীপ, আর মৃত্যুবরণ করলেন কোথায়? পুরী।
হিন্দুদের তীর্থস্থান না পুরী? জি, জগন্নাথ পুরী বলা হয়। জি, জগন্নাথ ধাম বা পুরী ধাম। তো আমরা আসলে শ্রী চৈতন্যদেবের জীবনী পড়া আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে শ্রী চৈতন্যদেবকে নিয়ে রচিত যে সাহিত্যগুলি, তাদের নামগুলি পরীক্ষার জন্য আপনাদের লাগবে। তো শ্রী চৈতন্যদেবকে নিয়ে লেখা প্রথম যে জীবনী সাহিত্য, তার নাম হচ্ছে চৈতন্য ভাগবত। জি, চৈতন্য ভাগবত। কার লেখা? বৃন্দাবন দাস। চৈতন্যদেবের জীবনী নিয়ে বা চৈতন্যদেবকে নিয়ে রচিত প্রথম সাহিত্যটির নাম কি? চৈতন্য ভাগবত। রচয়িতাকে? বৃন্দাবন দাস। বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য, বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য কোনটি? চৈতন্য ভাগবত। বাংলা, গোটা সমগ্র বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য যেটি রচিত হয়েছে তার নাম চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত রচয়িতাকে? বৃন্দাবন দাস। উল্টা করে বলবে বৃন্দাবন দাস রচিত গ্রন্থ নিচের কোনটি? চৈতন্য ভাগবত। চৈতন্যদেবকে নিয়ে লেখা প্রথম জীবনী গ্রন্থ। আর চৈতন্যদেবকে নিয়ে লেখা শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ কোনটি? শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। যাদের চৈতন্যের প্রতি ভক্তি আরো বেশি, অনেক গভীর, তার আরো দু একটি শ্রী শ্রী লাগিয়ে নিতে পারেন। শ্রী 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 চৈতন্য চরিতামৃত, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপাতত দুটো শ্রী লাগালাম, মানে দুটো শ্রী লেখক লাগিয়েছিলেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। রচয়িতাকে? কৃষ্ণদাস কবিরাজ। এই কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বাংলা সাহিত্যের প্রথম কি? শ্রেষ্ঠ চৈতন্য জীবনী। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ চৈতন্য জীবনী। এছাড়াও আছে লোচন দাসের চৈতন্য মঙ্গল। তাহলে আমরা একটা প্রশ্ন করেছিলাম, কোন মঙ্গল? মঙ্গল কাব্যের মঙ্গল নয়, মনে আছে? কোন মঙ্গল? মঙ্গল কাব্যের মঙ্গল নয়। তাহলে মঙ্গল পিছনে লাগানো থাকলে কিন্তু মঙ্গল কাব্যের মঙ্গল নয়। চৈতন্য মঙ্গল মঙ্গল কাব্যের মঙ্গল নয়। কিসের মঙ্গল? করচার মঙ্গল বা জীবনী সাহিত্যের মঙ্গল। বুঝতে পেরেছেন? জি। চৈতন্য মঙ্গল আরো একজন লিখেছেন, জয়ানন্দ। তাহলে চৈতন্য মঙ্গল রচয়িতাকে? চৈতন্য মঙ্গল লোচন দাস, চৈতন্য মঙ্গল জয়ানন্দ। একই নামে দুজন সাহিত্যিক গ্রন্থ রচনা করেছেন। তাহলে চৈতন্য মঙ্গলের রচয়িতা লোচন দাস, চৈতন্য মঙ্গল কাব্যের রচয়িতা একই নাম, দুজন লিখেছেন একই নাম দিয়ে। জি। আর গোবিন্দ দাস লিখেছেন, গোবিন্দ দাস লিখেছেন কি? করচা। গোবিন্দ দাস লিখেছেন করচা। জি, গোবিন্দ দাস নামে করচা। এই গ্রন্থটার নামই কি? করচা। তাহলে করচা গ্রন্থের রচয়িতাকে করচা। চৈতন্যদেব জীবনীকে আমরা বলছি করচা, কিন্তু গ্রন্থগুলির নাম করচা না। কেউ দিলেন চৈতন্য মঙ্গল, কেউ দিলেন চৈতন্য ভাগবত, কেউ দিলেন চৈতন্য চরিতামৃত, তাই না? কিন্তু একজন গ্রন্থটার নামই দিয়েছেন কি? গ্রন্থটার নামই দিয়েছেন করচা। তাহলে করচা এই গ্রন্থের রচয়িতাকে? গোবিন্দ দাস। গোবিন্দ দাস রচিত চৈতন্য জীবনীর নাম কি? করচা। তো আমরা চৈতন্য জীবনী নিয়ে আর গভীর বা বৃহৎ বিশদ কোনো আলোচনায় যাব না, কারণ আবার বলছি যে এগুলি আমাদের সাহিত্যে
অতি গুরুত্বপূর্ণ বিষয় না, সাহিত্যের একটি ছোট ধারা যদি আমাদের কখনো লাগে। আর এই গ্রন্থগুলিতে কি আছে, বিষয়বস্তু কি, এই যত গ্রন্থের কথা বললাম বিষয়বস্তু কি, চৈতন্যদেবের জীবনী, চৈতন্যদেবের কীর্তি, চৈতন্যদেবের কর্ম, তার ভাব, তার আধ্যাত্মিকতা, তার প্রেম। চৈতন্যদেবের জীবনী, কীর্তি, কর্ম, ভাব, তত্ত্ব, প্রেম। জি, চৈতন্য সাহিত্যের বিষয়বস্তু। আর যারা আপনারা চৈতন্য ভক্ত আছেন তারা শ্রী 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 চৈতন্য চরিত্রামৃত পড়ে ফেলবেন ইনশাল্লাহ, তাহলে জেনে যাবেন, আমাদের আপাতত প্রয়োজন নেই। এরপরে আমরা একটা জিনিস পড়ব, তার নাম হচ্ছে, লেখেন, খনার বচন। খনার বচন, জি, খনার বচন। জি, খনার বচন কি? কৃষিকাজ সম্পর্কিত মঙ্গল অমঙ্গল নির্দেশক ছড়াগুলিকে বলে খনার বচন। কৃষিকাজ সম্পর্কিত, কৃষিকাজ সম্পর্কিত মঙ্গল অমঙ্গল সূচক ছড়াকে বলা হয় খনার বচন। কৃষিকাজ সম্পর্কিত খনার বচন, বচন মানে বাণী, বচন মানে কি? বাণী। খনা নামক একজন নারীর কৃষিকাজ সম্পর্কিত যে বাণী, খনা নামক একজন নারীর বা মহিলার কৃষিকাজ সম্পর্কিত মঙ্গল অমঙ্গল সূচক যে বাণী বা ছড়া, তাকে বলা হয় খনার বচন। এখন খনা যে নারী ছিলেন তার কোনো কি সেক্সুয়াল মানে সেক্সগত বা লিঙ্গগত সার্টিফিকেটও নাই, তার বার্থ সার্টিফিকেটও নাই। এটা ধারণা করা হয়, মনে করা হয় যে তিনি একজন নারী ছিলেন। অনেকেই মনে করলেন যে না, তিনি আসলে নারী না, একজন মহিলা। কৃষিকাজ নিয়ে এত গভীর জ্ঞান কিভাবে পেলেন? তো এটা নিয়ে দ্বিমত আছে, খনা নারী নাকি পুরুষ। তবে বেশিরভাগ সাহিত্যতাত্ত্বিকের মতে নারী, বেশিরভাগ সাহিত্যতাত্ত্বিকের মতেই নারী। আর নারীরা যে কৃষিকাজের জ্ঞান নাই, এটি ভুল কথা। অনেকে মনে করেন যে কৃষিকাজের জ্ঞান নারী কোথায় পাবে? নারী কিন্তু কৃষিকাজের সঙ্গে আদিকাল থেকে কি সম্পর্কিত ছিল আর কি। চারা বীজ সংরক্ষণ করা, বীজকে, তাই না, কখন রোপণ করতে হবে, কখন লাগাতে হবে, কীভাবে যত্ন করতে হবে, এগুলো কিন্তু নারী মনে রাখতো, পুরুষকে সে পরামর্শ দিত। কাজেই এর নারী না, এটি একেবারে মানে পুরো যে একেবারে যে একজন নারী সেটি একদম 100% নিশ্চিত হয়ে বলা যাবে না, আবার যে নারী না সেটিও বলা যাবে না। তো বেশিরভাগ তাত্ত্বিকের মতে খনা একজন নারী। খনা নামক একজন নারীর কৃষিকাজ সম্পর্কিত মঙ্গল অমঙ্গল সূচক ছড়াকে বলা হয় খনার বচন। তাহলে কি? কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। নিশ্চয়ই আপনারা জানেন এই খনার বচনটির সময়। কলা রুয়ে, রুয়ে মানে রোপণ করে, রুয়ে মানে কি? রোপণ করে বা লাগিয়ে। তাহলে কলা গাছ রোপণ করে বা লাগিয়ে পাতা কাটা যাবে না, কেটো না পাত, সরি, কলা রুয়ে না কেটো পাত। হ্যাঁ, কলা রুয়ে কলা গাছ লাগিয়ে পাতা কাটা যাবে না, পাতা কাটলে কলা গাছের মাথা দুর্বল হয়ে যাবে, ফলন ভালো হবে না। কলা গাছের পাতা কাটলে উপরের অংশটা কি মাথাটা দুর্বল হয়ে যায়, ফলে কলা ভালো ধরবে না। আর যদি না পাতা না কাটা যায় তাহলে তাতেই কাপড় তাতেই ভাত। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বুঝতে পেরেছেন? যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা
পূর্ণ দেশ। যদি বর্ষে মাঘের শেষ, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা পূর্ণ দেশ। মাঘের শেষে, মাঘ মাস শীতকাল কিন্তু, পৌষ মাঘ, মাঘের শেষে যদি বৃষ্টি হয়, বর্ষা হয়, খেয়াল রাখবেন মাঘ মাসের শেষের দিকে যদি বৃষ্টি হয় 1-2 পশলা, ধন্য রাজা পূর্ণ দেশ। সেই বৃষ্টিটা ফসলের জন্য খুবই ভালো। মাঘের শেষে বৃষ্টি হলে সেই বৃষ্টি ফসলের জন্য ভালো, ফসল ভালো উৎপন্ন হয়, ফলে ধন্য রাজা পূর্ণ দেশ। রাজ্যটা ভালো থাকবে, সে রাজা ধন্য পূর্ণ দেশ, অর্থাৎ রাজা পুণ্যবান বলে তো রাজ্য ভালো চলে। আগে মনে করা হতো কি রাজার পুণ্যে রাজ্য ভালো থাকে, রাজা যদি পাপ করে তাহলে রাজ্য ধ্বংস হয়। তাহলে মাঘের শেষে বৃষ্টি হয়েছে, তাহলে বুঝতে হবে যে রাজা ধন্য পূর্ণ দেশ, ফসল ভালো ফলবে, রাজ্যটা ভালো চলবে। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা পূর্ণ দেশ। এরকম অনেক আছে, তো এত আমি বলবো না, আমার উদ্দেশ্য এত ছোট বিষয় নিয়ে এত কথা আমরা বলতে চাই না। 20 হাত করি ফাঁক, 20 হাত করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ, আম কাঁঠাল পুঁতে রাখ। 20 হাত করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। 20 হাত ফাঁক করে আম কাঁঠাল পুঁতে রাখতে হবে। এখন তো 2 হাত পরপর পুঁতে রাখছেন, তাহলে গাছ ভালো হবে না। আম কাঁঠাল গাছ কি 1-2 হাত পরপর না, লাগাতে হবে কি 20 হাত। খনা বলে দিয়েছে 20 হাত করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। ফাল্গুনে না রুলে ওল, ফাল্গুনে না রুলে ওল, শেষে হবে গন্ডগোল। ফাল্গুনে না রুলে ওল, শেষে হবে গন্ডগোল। ওল কখন রুইতে হবে, লাগাইতে হবে ফাল্গুনে। ওলের কি ওল যদি আপনি গাছ করতে চান তাহলে ওলের ইয়েটা লাগাতে হবে কখন, মুখটা কখন লাগাতে হবে, ফাল্গুনে। ফাল্গুনে না রুলে রোপণ করলে ওল, শেষে হবে কি গন্ডগোল। জি, এরকম শত শত বচন বা বাণী খনার নামে প্রচলিত আছে। কোন কোন ক্ষেত্রে রাবণ নামক আরেকজন ব্যক্তির নামে, রাবণ। জি, কিছু কিছু বাণী রাবণের নামে প্রচলিত আছে। কেউ কেউ বলেন খনার রাবণ একই, কেউ কেউ বলেন 2 জন। আসলে এগুলো খনার বচন হিসাবে প্রচলিত হয়ে আছে, এটি মনে রাখবেন। আর এগুলো আসলে 2 জনের কিনা আরো অনেক জনের, এটি নিয়ে সন্দেহ আছে। কারণ এটা 1000 বছর ধরে, তাই না, মানুষের অভিজ্ঞতা লব্ধ ফসল। 1000 বা 1 দিন 2 দিনের অভিজ্ঞতাগুলো তৈরি হয়নি, শত শত বছর, 1000 বছরের সাধারণ মানুষের অভিজ্ঞতা লব্ধ বাণী কিন্তু খনার বচন নামে প্রচলিত। হতে পারে খনা নামক নির্দিষ্ট কেউ লিখেছে, কিংবা তার সাথে রাবণ নামে আরেকজন ছিল, কিংবা এমন হতে পারে অনেকেরই মিলিত অভিজ্ঞতার ফসল খনার বচন। তো যাই হোক, আপাতত এগুলোর নাম কি খনার বচন। জি, ধন্যবাদ। লেখেন ডাক, ডাক। আর একটি ছোট্ট সাহিত্য, ডাক। ডাক কি কল্যাণ অকল্যাণ, সামাজিক কি কল্যাণ অকল্যাণ বিষয়ক পদগুলিকে বলা হয় ডাক। সামাজিক শুধু কৃষিকাজ সম্পর্কিত যে কল্যাণ অকল্যাণ, সেটাকে আমরা বললাম খনার বচন। আর সামাজিক কল্যাণ অকল্যাণ, সামাজিক কল্যাণ অকল্যাণ সম্পর্কিত বাণীকে বলা হয় ডাক। এটি মূলত মানুষের সংস্কার। ডাক হচ্ছে মানুষের কি সংস্কার, বিশ্বাস। বুঝেন, বিশ্বাস বোঝেন, বিশ্বাস। কাক কা কা করে ডাকছে, কাক ডাকছে কা কা করে। আমার মা বলছে যে কাক ডাকছে কেন তো ঘন ঘন, কি
কি জানি কি হলো, কোথাও কোনো দুঃসংবাদ ঘটলো কিনা, কোনো খারাপ খবর কিনা। এবার আমার বড় আপাকে ফোন দিচ্ছে, ছোট বোনটাকে ফোন দিচ্ছে, কেন কাক ডাকছে? কাক ডাকা অমঙ্গলের প্রতীক। এই যে এটা আসলে এরকম কোনো বিষয় না, এটা হচ্ছে মানুষের কি লোকবিশ্বাস। ডাককে বলা হয় কি লোকবিশ্বাস। ডাকের অপর নাম কি লোকবিশ্বাস। আজকে জোড়া শালিক দেখেছে একটা ক্লাস শুরুর আগে, আজকে নিশ্চিত একটা ভালো কিছু হবে। আজকে আলেয়া ভাটের ফোন আসবে নিশ্চিত। আজকে সকালবেলা উঠে যেই জানালা খুলেছি, জোড়া শালিক, দুইটা শালিক, মানে বোঝেন আজকে কিন্তু জুয়েল কিবরিয়ার কাম হয়ে গেছে। জি, বিশ্বাস করি যে আমরা, অনেকেই করে, জি অনেকেই করে। এই যে বিশ্বাস, জোড়া শালিক দেখলে কিছু একটা ঘটবে, তারপরে হাতের তালু চুলকাচ্ছে, আজকে নিশ্চয় কি টাকা আসবে, এগুলো আমরা বিশ্বাস করি। ওই দেখেন টিকটিকি ঠিক ঠিক করছে, টিকটিকি কি ঠিক 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 করছে, তাহলে আমার কথা ঠিক না বে ঠিক? তাহলে ঠিক। বিশ্বাস, লোকবিশ্বাস বা ডাক। বুঝতে পারলেন? শূন্য কলসি, শূন্য কলসি দেখা অমঙ্গল, শূন্য ঘট অমঙ্গলের প্রতীক, পূর্ণ ঘট মঙ্গলের প্রতীক। পূর্ণ ঘট, পূর্ণ কলসি। শূন্য জায়গায় শুকনাতে নৌকা পড়ে আছে খাখা, শুকনা জায়গায় ডাঙায় নৌকা পড়ে আছে অমঙ্গলের প্রতীক। ঠিক আছে? তারপরে হচ্ছে গাভী, মঙ্গলের প্রতীক। গাভী, আগের যুগের বাড়িতে যে বাড়িতে গাভী থাকতো, ধরে নিতে বাড়িটা মঙ্গল, মঙ্গল লক্ষ্মীর বাড়ি, গাভী থাকবে। গাভী, ধেনু, গর্ভবতী ধেনু কিংবা গো বৎস সহ ধেনু মঙ্গলের প্রতীক। বাছুর সহ গরু দেখে বের হবেন বাড়ি থেকে, বাড়ি থেকে বের হওয়ার সময় কি গরু বাছুর দেখে বের হবেন, বাছুর আর গরু, তাহলে আপনার সারাদিন কল্যাণ হবে। গরু বাছুর নাই, সেজন্য তো কল্যাণ হয় না। জি, কেন কল্যাণ হয় না আপনার? গরুও নাই, বাছুর নাই। অন্তত কি করবেন, কম্পিউটারের স্ক্রিনে কি গরু বাছুর রেখে দিবেন, যে বের হওয়ার সময় দেখে বের হবে। লোকবিশ্বাস, লোকবিশ্বাস, সংস্কার, ডাক। ঠিক আছে? এই ডাকের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? ডাকার্ণব গ্রন্থে। ডাকের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? ডাকার্ণব। ডাকার্ণব মনে আছে? ডাকার্ণব চর্যাপদের সময় আরো যে গ্রন্থ লেখা ছিল, ডাকার্ণব এবং দোহাকোষ। এই ডাকার্ণব গ্রন্থে প্রথম এই ডাকগুলি, মানুষের যে বিশ্বাস, সংস্কার, এগুলিকে আগে ধর্মীয় বা বিশ্বাস বলে মনে করা হতো, কিন্তু পরবর্তীতে বোঝা গেছে এগুলো ধর্মীয় বিশ্বাস না, এগুলো আসলে মানুষের কি সংস্কারজাত সামাজিক বিশ্বাস। তাহলে ডাকের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? ডাকার্ণব। ডাকার্ণব, যে ডাকার্ণব গ্রন্থে। তো কয়েকটি ডাক এমনি দু একটা লিখে দিই। বলছে এগুলি শূন্য, এগুলি যা রিটেন লিখবেন তাদের জন্য লিখে দিয়েছে, এগুলো লেখার দরকার ছিল না। রিটেন ডাক কি বা ডাক টিকা লেখো, ডাক বা ডাক সম্পর্কে যা জানো লেখো। তাহলে লিখবেন শূন্য কলসি, শুকনা না, শুকনা ডালে ডাকে কা, যদি দেখো মাকুন্দ ধোপা, এক পা এক পাওনা বাড়িও বাপা। জি, লিখে নেন। শূন্য কলসি, শুকনা না। শূন্য কলসি, শুকনা না। না মানে কি? নৌকা, নৌকা। শূন্য কলসি, শুকনা না, শুকনা ডালে ডাকে কা। শুকনা ডালে কাক ডাকছে। যদি দেখো মাকুন্দ ধোপা, যদি দেখো মাকুন্দ ধোপা, এক পাওনা বাড়িও বাপা।
শূন্য কলসি শুকনা না, শূন্য কলসি আর শুকনা নৌকা, শুকনা ডালে বসে ডাকছে কাক, ডাকে কা। যদি দেখো মাকুন্দ ধোপা, মাকুন্দ ধোপা, মাকুন্দ বোঝেন? ধোপা মাকুন্দ মানে দাড়ি মুছ গজায় না, তাদের বলে মাকুন্দ। যাদের দাড়ি মুছ গজায় না এই ধরনের মানুষকে বলে মাকুন্দ, অমঙ্গল, এক পাওনা বাড়ি বাপা। তাহলে এরকম যদি দেখো বের হওয়ার সময়, কোথাও বের হতে গিয়ে যদি শূন্য কলসি, তারপরে শুকনা নৌকা, তারপর শুকনা ডালে বসে ডাকছে কাক, কিংবা মাকুন্দ ধোপা যদি দেখো, তাহলে বাইরে বের হওয়ার যাবে না, এক পাওনা বাড়িও বাবা। ঘরে আখা বাইরে রাধে, ঘরে আঁকা বাইরে রাধে, অল্প কেশ ফুলাইয়া বাঁধে। ঘরে আঁকা বাইরে রাধে, অল্প কেশ ফুলাইয়া বাঁধে। ঘন ঘন সাই উল্টি ঘাড়, ডাক বলে এ নারী ঘর উজাড়। ঘরে আখা বাইরে রাধে, ঘরে আখা বাইরে রাধে, অল্প কেশ ফুলাইয়া বাঁধে। ঘরে আখা আছে কিন্তু রাধে কোথায়? বাইরে গিয়ে। ঘরে আখা বা চুলা থাকতেও বাইরে গিয়ে রাধে অল্প কেশকে কি করে? ফুলাইয়া বাঁধে। অল্প চুল কিন্তু ফুলিয়ে বাঁধে। ঘন ঘন চাই উল্টি ঘাড়, খালি মাঝে মাঝে কি ঘাড় উল্টে উল্টে এদিক ওদিক চাই। ডাক বলে এ নারী ঘর উজাড়, ঘন ঘন চাই উল্টি ঘাড়, ডাক বলে, ডাক বলছে এ নারী ঘর উজাড়, এই নারী অলক্ষী নারী, এই নারীকে দিয়ে সংসারের কোনো কি মঙ্গল হবে না। ঘরে আখা বাইরে রাধে, অল্প কেশ ফুলাইয়া বাঁধে। ঘন ঘন চাই উল্টি ঘাড়, ডাক বলে এ নারী ঘর উজাড়, এ নারী সংসারকে উজাড় করে দেবে। ছোটবেলায় আমাদের বাড়িতে এখন গরু ছিল, অনেক ছোটবেলায়, আমার খুব, আমি বুদ্ধি হয়ে আর দেখিনি, মনে আছে, অল্প একটু স্মৃতি মনে আছে। তো গান গাইতে আসতো, বলতো পান পাতা খায়ে নারী গুহালেতে যায়, তাহার গোয়ালের গরু ধ্বংস হইয়া যায়। পান পাতা খেয়ে নারী গুহালেতে যায়, পান পাতা খেয়ে নারী গুহালেতে যায়, তাহার গোহালের গরু ধ্বংস হয়ে যায়। পান পাতা খেয়ে পান চিবাইতে চিবাইতে যে নারী গুহালেতে যায়, তাহার গোহালের গরু ধ্বংস হয়ে যায়। ডাক, ডাক, লোকবিশ্বাস, লোক সংস্কার। ওকে, আমাদের লোক সংস্কার শেষ। আমরা এখন অনুবাদ সাহিত্য পড়ব। অনুবাদ, অনুবাদ সাহিত্য, জি। এর মধ্য দিয়ে আমাদের মধ্যযুগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুবাদ সাহিত্যের মধ্য দিয়েই আমাদের মধ্যযুগ শেষ হবে। অনুবাদ সাহিত্যের দুটি ধারা, একইভাবে একটি হিন্দু ধারা, একটি কি মুসলিম ধারা। অনুবাদ সাহিত্যের ধারা কয়টি? অনুবাদ সাহিত্যের ধারা হচ্ছে দুইটি, একটি হিন্দু ধারা আর একটি হচ্ছে কি মুসলিম ধারা। কিন্তু আরেকটা জিনিস ছিল, ওটা শেষ করে গেলে ভালো হতো, ঠিক আছে? আচ্ছা, ইয়ে করেন, অনুবাদ সাহিত্যের আগে লেখেন নাথ সাহিত্য, নাথ। এটা শেষে আসে, এটা দিয়ে শেষ করব। লেখেন নাথ সাহিত্য। আর একটু ছোট্ট সাহিত্য নাথ সাহিত্য, এটা দিয়ে শেষ করি। বাবারে, একটা দাঁড়ে দুটো দেয়, কেন দেয় ডাকে গরু, এগুলো মধ্যযুগের লোনা গাধি। মধ্যযুগে অন্য কোনো বিরাম চিহ্ন ছিল না। জারিন আন্নুর লোনা গাধি,
যেই যুগে ডাকগুলি লেখা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, সে যুগে দাড়ি ছাড়া আর কোনো বিরাম চিহ্ন ছিল না রে বাবা। দাড়ি ছাড়া অন্য কোনো বিরাম চিহ্ন ছিল না। ফলে প্রথম লাইনের শেষে এক দাড়ি, দ্বিতীয় লাইনের শেষে দুই দাড়ি, মানে কমার দাড়ির মতো আর কি। বুঝেছো লুনা গাধী? এর আগেও বলেছি, যেহেতু ওই যুগে অন্য কোনো জ্যোতিচিহ্ন ছিল না, কাজে প্রথম লাইনের শেষে এক দাড়ি, শুধু দাড়ি ছিল, দাড়ি ছাড়া মুসটুস আর কিছু ছিল না। জি, নাত হালকা পড়িয়েছিলাম। আচ্ছা, পড়িয়েছিলাম হালকা, কিন্তু শেষ করিনি। জি, শেষ করব। তো নাথ সাহিত্য কি? নাথ সাহিত্য হচ্ছে কি? নাথ পন্থাদের সাহিত্য। নাথ বৌদ্ধ এবং শৈব, বৌদ্ধ প্লাস শৈব ধর্মের মিশ্রণে যে ধর্মীয় শাখা মধ্যযুগে সৃষ্টি হয়েছিল তার নাম কি? শৈব ধর্ম, সরি নাথ ধর্ম। বৌদ্ধ ধর্ম এবং শৈব, শৈব মানে শিবের যারা, শিব। আরে ডালিয়া গাধী, নাজমুন নাহার ডালিয়া গাধী মুসলিম জীবনীর সাথে পড়ানো হয়েছে গাধী। ওই যে গতদিন দেখ নবী বংশ পড়িয়েছে গাধী, সৈয়দ সুলতানের নবী বংশ, তারপর রসুল বিজয়, তারপর ওফাতি রসুল, তারপর জয়কুম রাজার লড়াই, এগুলি সব মুসলিম জীবনী গাধী। আমির হামজা, এই যে আমাদের নবীর জীবনী, এই যে ইউসুফ জুলেখা, ইউসুফের জীবনী, এই যে আমির হামজার জীবনী। তাহলে মধ্যযুগের মুসলিম সাহিত্য যেগুলো পড়িয়েছি, ওরা যে গ্রন্থগুলো লিখেছে সেগুলি কি? মুসলিম জীবনী। নবী বংশ কার জীবনী? নবীর জীবনী, নবীদের জীবনী, তাহলে ওইটা জীবনী সাহিত্য। বুঝা গেছে? ইউসুফ জুলেখা, ইউসুফের জীবনী। ঠিক আছে? আমি বলেছি একবার, শুরুতেই বলেছি, তুমি তো যে মিস কল দেওয়া পার্টি, আমি প্রথমেই জীবনের সাহিত্য পড়ানোর সময় বলে দিয়েছি। তাহলে মধ্যযুগে বৌদ্ধ ধর্ম এবং শিবের অনুসারীদের শৈব ধর্ম, বৌদ্ধ এবং শৈব, এই দুটি ধারার মিশ্রণে যে তৈরি হয়েছে তার নাম কি? নাথ, নাথ ধর্ম। নাথ ধর্মটার নাম হলো নাথ ধর্ম। আর নাথ ধর্ম নিয়ে রচিত সাহিত্যের নাম কি? নাথ সাহিত্য। নাথ ধর্মের কি তত্ত্ব, নাথ ধর্মের তত্ত্ব বা ভাব নিয়ে রচিত সাহিত্যের নাম হচ্ছে নাথ সাহিত্য। আদিনাথ, নাথদের আদিনাথের নাম কি? শিব। লিখে নেন, আদিনাথ। নাথদের আদিনাথ বা আদিনাথকে শিব। শিবের শিষ্য হলো মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, তার শিষ্য জালন্ধরি, তার শিষ্য হচ্ছে গোরক্ষনাথ, তার শিষ্য হলো কানুপা, তার শিষ্য হলো জালন্ধরিপা। শিব হলো আদিনাথ। নাথদের আদিনাথকে, নাথদের আদিনাথ হচ্ছে শিব। শিব, শিবের শিষ্যকে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, তার শিষ্য গোরক্ষনাথ, তার শিষ্য কানুপা, তার শিষ্য জালন্ধরিপা। এইভাবে নাথদের যে গুরু পরম্পরা, নাথ মানে কে? নাথ মানে গুরু বা স্বামী। নাথ, নাথকে স্বামী বা গুরু। তাহলে আদি গুরু বা আদিনাথ শিব, শিবের শিষ্য মীননাথ মৎস্যেন্দ্রনাথ, আর নাথ ধর্মের প্রতিষ্ঠাতাকে মীননাথ মৎস্যেন্দ্রনাথ। শিব হলো নাথ ধর্মের আদি গুরু, ধর্মটা প্রতিষ্ঠা করেছে কে? ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মীননাথ, মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। জি, তো এই যে মীননাথ, মৎস্যেন্দ্রনাথ বা শিব বা গোরক্ষনাথ বা জালন্ধরি, এই সমস্ত পা বা কি স্বামী বা প্রভুদের যে জীবনী, তাদের কীর্তি, কর্ম, ভাব, দর্শন, এগুলি নিয়ে রচিত সাহিত্যের নাম হচ্ছে নাথ সাহিত্য। নাথ সাহিত্যের জনক কে? নাথ সাহিত্যের জনক কে? শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের জনক শেখ ফয়জুল্লাহ। প্রথম নাথ সাহিত্য কোনটি? গোরক্ষ বিজয়। জি, বলেছি আগে, তবু আরেকবার বলছি, নাথ সাহিত্যের জনক, নাথ ধর্মের জনক মীননাথ,
মিন মানে মাছ ভাই, মিন মানে মাছ, মাছ, মৎস্য মানে মাছ, মিন মানে মাছ, মৎস্য মানে মাছ। জি, মাছ খান না? না দেখাবো, ফ্রিজে আছে, দেখাবো মিন। জি, তো নাথ সাহিত্যের আদি জনককে, নাথ, নাথ ধর্মের জনক মীননাথ, নাথ ধর্মের জনক মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, আর নাথ সাহিত্যের জনককে শেখ ফয়জুল্লাহ। প্রথম নাথ সাহিত্য কোনটি? গোরক্ষ বিজয়, গোরক্ষ বিজয়, গোরক্ষ বিজয় রচয়িতাকে শেখ ফয়জুল্লাহ। কিন্তু এই গ্রন্থটি হারিয়ে গিয়েছিল, মধ্যযুগে লেখা হলেও এর কোনো কি প্রকাশিত রূপ ছিল না, ফলে এটি হারিয়ে গিয়েছিল, পুঁথির আকারে লেখা হয়ে হারিয়ে গিয়েছিল। এটি পরে আবিষ্কার করা হয়েছে। যে ভদ্রলোক আবিষ্কার করেছে তার নাম কি? ডক্টর নলিনী, ভুল করলাম, ডক্টর নলিনীকান্ত ভট্টশালী। ডক্টর নলিনীকান্ত ভট্টশালী এই গোরক্ষ বিজয় কাব্যটি প্রথম কি আবিষ্কার করলেন বা প্রকাশ করলেন, সম্পাদনা করে বের করলেন। তাহলে এখান থেকে মনে রাখেন যে গোরক্ষ বিজয় রচয়িতাকে শেখ ফয়জুল্লাহ, গোরক্ষ বিজয় রচয়িতা শেখ ফয়জুল্লাহ। কিন্তু এটি সম্পাদককে, ওই যে যেমন চর্যাপদে যেমন সম্পাদক, তাই না, মনে আছে? চর্যাপদে যেমন সম্পাদক ছিল, শ্রীকৃষ্ণ কিন্তু যেমন সম্পাদক ছিল, লেখক আলাদা সম্পাদক আলাদা। তাহলে গোরক্ষ বিজয়ের লেখক হলো শেখ ফয়জুল্লাহ, কিন্তু এই গ্রন্থটি পরবর্তীতে আবিষ্কার করে সম্পাদনা করেছিলেন তার নাম ডক্টর নলিনীকান্ত ভট্টশালী। কিন্তু প্রথম এই নাথ সাহিত্য যিনি আবিষ্কার করলেন, প্রথম রচনা করলেন প্রথম শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয়, কিন্তু এটি আবিষ্কার হয়েছে পরে, আবিষ্কার হয়েছে অনেক পরে। প্রথম নাথ সাহিত্য আবিষ্কার করেছে কে? নাথ সাহিত্যের প্রথম আবিষ্কারকের নাম স্যার জর্জ গ্রিয়ারসন। নাথ সাহিত্যের, এখন এগুলো এলোমেলো করে ফেলবেন আমি জানি, আপনার একটু পরে গুলাই দিবেন বা নানান বই পড়বেন, অগামগা জগা বই দিয়ে কার মধ্যে কি ঢুকাই দিয়ে বলবেন যে স্যার, হ্যাঁ নাথ সাহিত্য প্রথম লিখেছেন শেখ ফয়জুল্লাহ, এটির নাম গোরক্ষ বিজয়, কিন্তু এটি প্রথম এটি আবিষ্কার করেছে ডক্টর নলিনীকান্ত ভট্টশালী, সম্পাদনা করেছে। কিন্তু নাথ সাহিত্যে প্রথম যিনি আবিষ্কার করেছে প্রথম, তার নাম হচ্ছে স্যার জর্জ গ্রিয়ারসন। স্যার জর্জ গ্রিয়ারসন প্রথম নাথ সাহিত্য আবিষ্কার করলেন 1778 সালে, 1878 সালে রংপুর থেকে। নাথ সাহিত্য প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়? নাথ সাহিত্য প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়? এই আব্বু টাব্বু কেন ক্লাস করে? বলেন, ক্লাস করবেন আপনি, ভর্তি হলেন আপনি, ক্লাস করাচ্ছেন আব্বুকে আম্মুকে ভাই বোনকে, তাহলে হবে? আপনার সাথে যে আব্বু ক্লাস করে এটাকে আমি জানি বলেন, তাহলে আর বকা দিব না, বলবো লক্ষ্মী মেয়ে, মিষ্টি মেয়ে, একেবারে কি, হ্যাঁ জ্ঞানী মেয়ে। যে আপনাদের সাথে বাবারা বসে ক্লাস করে, মায়েরা ক্লাস করে, এটা আমি কেমনে জানবো বলেন? এটা আমার আগে জানাই দিবেন যে স্যার আমাকে বকা দিয়েন না, আমার সাথে কিন্তু কি বাবা ক্লাস করছে, মা ক্লাস করছে। তাইলে আমি এমন মিষ্টি মিষ্টি কথা বলবো, এমন আপনার প্রশংসা করব যে আপনার বাবা মা খুব খুশি হবে। যে আমাকে আগে বলে দিবেন। তো এই নাথ সাহিত্য প্রথম যিনি আবিষ্কার করলেন, এই প্রথম আবিষ্কারকের নাম হচ্ছে স্যার জর্জ গ্রিয়ারসন। আর নাথ সাহিত্য প্রথম কোথা থেকে আবিষ্কার করা হয়েছে? রংপুর থেকে। রংপুরের স্থানীয় যারা লোকগায়ক, রংপুরের যারা স্থানীয় লোকগায়ক, তাদের মুখ থেকে স্যার জর্জ গ্রিয়ারসন প্রথম নাথ সাহিত্য আবিষ্কার করলেন। কত সালে? 1878 সালে। এবং সেই গ্রন্থটা তিনি সম্পাদনা করলেন, আবিষ্কার করে একটা বই আকারে বের করলেন, তার নাম দিলেন মানিক রাজার গান। মানিক রাজার গান। আসলে তিনি গ্রন্থটা ইংরেজিতে লিখেছিলেন, তার নাম ছিল দ্য সংস অফ মানিক চাঁদ।
চার্লস গ্রিয়ারসন রংপুর থেকে, রংপুরের লোককবিদের মুখ থেকে প্রথম নাথ সাহিত্য কি আবিষ্কার করে লিখে নিলেন এবং সেই গ্রন্থটার নাম দিলেন কি মানিক রাজার গান। মানিক রাজার গান, ইংরেজিতে নাম দিলেন দ্য সংস অফ মানিক চাঁদ। দ্য সংস অফ মানিক চাঁদ, মানিক রাজার গান। ঠিক আছে, এটাকে কেউ কেউ বলেছেন ময়নামতির গান। মানিক রাজার গান না বলে কেউ বলেছেন কি ময়নামতির গান। তাহলে যাহা মানিক রাজার গান তাহাই কি ময়নামতির গান। মানিক রাজার গান বা ময়নামতির গান। যে নাথ সাহিত্য নাথ গীতিকা এক। ইবনাথ হোসেন যাহার নাথ সাহিত্য, সাহিত্য মানে তো গীতিকা গান, কারণ সেগুলি তার গদ্য না ভাই, এগুলি সবই কি প্রাচীন মধ্যযুগে সবই গীতিকা। গীতিকা যে কাজে নাথ সাহিত্য মানেই নাথ গীতিকা একই। মানিক রাজার গান, দ্য সং অফ মানিক চাঁদ। আরো একজন পরবর্তীতে নাথ সাহিত্য আবিষ্কার করলেন, তার নাম ডক্টর আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ। জি, এই ভদ্রলোক আবিষ্কার করলেন কি যে পুঁথিটা, তার নাম হচ্ছে আমাদের রাজশাহীর কবি শুকুর মাহমুদ রচিত শুকুর মাহমুদ রচিত গোপীচন্দ্রের সন্ন্যাস। গোপীচন্দ্রের সন্ন্যাস, জি, গ্রন্থটার নাম গোপীচন্দ্রের সন্ন্যাস। রচয়িতাকে শুকুর মাহমুদ। আবার কুকুর মাহমুদ শুনেন না, যে শুকুর মাহমুদ। শুকুর মাহমুদ রচিত নাথ সাহিত্য বা নাথ গীতিকার নাম কি গোপীচন্দ্রের সন্ন্যাস। তাহলে উল্টা করে বলবে গোপীচন্দ্রের সন্ন্যাস কার লেখা? শুকুর মাহমুদ। কিন্তু এটা আবিষ্কার বা সম্পাদনা করেছেন কে? আবিষ্কারককে, সম্পাদকে তার নাম ডক্টর আব্দুল করিম সাহিত্য বিশারদ। আবিষ্কারক বা সম্পাদক শুকুর মাহমুদ আমাদের রাজশাহীর মোহনপুরের কবি। আমি জানি না রাজশাহীর কেউ আছেন কিনা। রাজশাহীর মোহনপুরের কবি শুকুর মাহমুদ। এই মোটামুটি ঠিক আছে আমাদের উল্লেখযোগ্য নাথ সাহিত্য। আর ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী আরো একটি গ্রন্থ করেছেন মিন চেতন নামে। আরেকটি গ্রন্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, মিন চেতন। এটার সম্পাদক ডক্টর নলিনীকান্ত ভট্টশালী। মিন চেতন গ্রন্থটির নাম কি? মিন চেতন। রচয়িতা হচ্ছে শ্যামদাস সেন। জি, তাহলে আরো একটি নাথ সাহিত্য হচ্ছে মিন চেতন। মিন ওই যে মিননাথ বা মৎস্যেন্দ্রনাথ, তাকে নিয়ে লেখা মিন চেতন। মিন চেতন কার লেখা? শ্যামদাস সেনের মিন চেতন। কিন্তু এটির আবিষ্কারক সম্পাদককে ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী। নুসরাত জাহান সেতু আছেন? জি, রাজশাহীর আছেন তাহলে না? তাহলে আমি একা না, আপনারা আছেন। নাজমুল ইসলাম মাসুম, শাইলা রহমান, ঠিক আছে। জি, আমাদের রাজশাহীর মোহনপুরের কবি শুকুর মাহমুদ, তার রচিত গোপীচন্দ্রের সন্ন্যাস। আর শ্যামদাস সেন নামে আরো একজন কবি, তার লেখা নাথ সাহিত্য বা নাথ গীতিকার নাম কি? মিন চেতন। মিন চেতন। এটা সম্পাদনা করেছেন বা আবিষ্কার করেছেন কে? ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী। জি, তো নাথ সাহিত্য নিয়ে আমার আর কথা বাড়ানোর কোনো দরকার নাই। অতিরিক্ত কথা কোনো প্রয়োজন নিষ্প্রয়োজন। যারা নাথ ভক্ত তারা পারলে পড়ে নেবেন। জি, আমার আজকের শেষ আলোচনা অনুবাদ সাহিত্য। আমার আজকের শেষ আলোচনাটির নাম কি? অনুবাদ সাহিত্য। অনুবাদ, এই অনুবাদ সাহিত্যের দুটি ধারা, একটি হলো মুসলিম ধারা, একটি হলো হিন্দু ধারা।
অনুবাদ সাহিত্যের দুটি ধারা, মুসলিম আর হিন্দু ধারা। মুসলিম ধারা আমি পড়িয়ে ফেলেছি। স্যার কখন পড়িয়ে ফেলেছি? আগের ক্লাস পারলে দেখেন, আমার বলার টাইম নাই। জি, পদ্মাবতী আলাওলের অনুবাদ সাহিত্য কোথা থেকে অনুবাদ? পদুমাবত থেকে। মালিক, তাই না? মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত। দৌলত কাজীর সতী ময়না মল্লরসনের অনুবাদ না মৌলিক রচনা? অনুবাদ। কোথাকার অনুবাদ? ময়নাকাসসাতের অনুবাদ। তাহলে আমি যে মুসলিম সাহিত্য পড়িয়েছি, মুসলিম সাহিত্যের মধ্যে মুসলমানদের জীবনীও আছে, মুসলিম সাহিত্যের মধ্যে মুসলমানদের কি অনুবাদ সাহিত্য আছে না? আবার আলাদা করে দেখাবো। জি, মুসলিম সাহিত্যের যত সাহিত্যের কথা বলেছি ম্যাক্সিমাম প্রায় সবই কি অনুবাদ। জি, অনুবাদ। কাজে আমরা অনুবাদ সাহিত্যের হিন্দু ধারাতে আসব। হিন্দু ধারাতে অনেক কিছুরই হিন্দু ধারায় অনুবাদ হয়েছে, কিন্তু আমাদের জন্য দুটো জিনিস লাগবে। হিন্দু ধারার মূল অনুবাদ সাহিত্য দুইটি, একটি হচ্ছে রামায়ণ আর একটি হলো মহাভারত। রামায়ণ আর মহাভারত। জি, হ্যাঁ, লক্ষ্মী শামীন আক্তার লিখেছেন, কবি অনেক আগে। শামীন আক্তার। লক্ষ্মী আপনার বাবার পাশে, আপনার পাশে বাবা মা বসে আছে কিনা জানি না, কিন্তু এটা আবিষ্কার হয়েছে পরে, হতেই পারে। আবিষ্কারের সাথে তো রচনার সম্পর্ক নাই। লেখা হয়েছে প্রথম কি গোরক্ষ বিজয়, কিন্তু জর্জ গ্রিয়ারসন রংপুরে স্থানীয় লোককবিদের মুখ থেকে প্রথম ময়নামতির গান বা মানিক রাজার গান সংগ্রহ করেছেন। পরে আরো অনেক কিছু সংগৃহীত হয়েছে, পরে গবেষণা করে দেখা গেছে সবচেয়ে পুরাতন কোনটা। আবিষ্কার হওয়ার সাথে তো প্রাচীনের কোনো সম্পর্ক নাই ভাই। আবিষ্কার একটা আলাদা জিনিস, আর প্রথম রচিত সাহিত্য সেটা আলাদা জিনিস। একটা হলো আবিষ্কার আর একটা হলো কি রচনা। এটুকু বুদ্ধি থাকতে হবে, একটু বুদ্ধি করেন তাহলে বুঝতে পারবেন। জি, তাহলে রামায়ণ মহাভারতের পাশাপাশি ভাগবতের অনুবাদ হয়েছে, তারপরে ঋক সাম যজু অথর্ববেদের অনুবাদ হয়েছে, কিন্তু সেগুলি আমাদের অনুবাদের বিষয় না। আমাদের অনুবাদ সাহিত্য মূলত আমরা পড়ব পরীক্ষার জন্য। বিসিএস, টিসিএস সহ ব্যাংক, বিমা, এনজিও, নারী শিশু কল্যাণ, রেলওয়ে, গার্ড ইত্যাদি যত রকম পরীক্ষা আছে প্রাইমারি নিবন্ধন, দুটি অনুবাদ সাহিত্য পড়তে হবে। একটি হচ্ছে কি রামায়ণ আর একটি হচ্ছে মহাভারত। জি, এর বাইরে আরো অনেক সাহিত্য, হিন্দু সাহিত্য অনুবাদ হয়েছে, সেই অনুবাদগুলি আমাদের প্রয়োজন নয়। জি, তাহলে প্রথমে শুরু করি রামায়ণ। রাম প্লাস আয়ন। রাম প্লাস কি আয়ন। আয়ন মানে জীবনী বা ঘটনা। আয়ন মানে কি জীবনী বা ঘটনা। আচ্ছা ঠিক আছে। জি, কথা দিলাম, যান এতজন রিকোয়েস্ট করছেন প্রাচীন মধ্যযুগ মিলে একটা পরীক্ষা নিব। জি, কথা দিলাম, ভদ্রলোকের এক কথা। তাহলে শনিবারে সেটা না, তাহলে একটু দেরি করে নিই। সোমবারে, আগামী সোমবারে প্রাচীন মধ্যযুগ পুরোটা মিলিয়ে, সবগুলো মিলিয়ে একটা পরীক্ষা নেব। জি, 30-40 নম্বরে। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। 30 মার্কসের। আগামী সোমবার গোটা প্রাচীন যুগ মধ্যযুগে যা কিছু পড়ানো হলো সকল কিছু মিলিয়ে একটা 30 নম্বরের কি প্রি মডেল। থ্যাংক ইউ। জি, খুশি হয়েছেন? যে আপনারা খুশি থাকলে আমি খুশি। জি 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 ভাই, আপনাদের খুশিতে আমার খুশি, বোঝেন নাই? জি, তাহলে রামায়ণ, রাম প্লাস আয়ন। আয়ন মানে কাহিনী বা ঘটনা। আয়ন মানে কি কাহিনী বা ঘটনা। তাহলে রামায়ণ কি রামের কাহিনী, রামের ঘটনা। রামায়ণ কোন ভাষায় রচিত হয়েছিল বা কোন ভাষার গ্রন্থ? আর্য বা সংস্কৃত। রামায়ণ গ্রন্থটি কোন ভাষায় রচিত? আর্য বা সংস্কৃত ভাষা। আর্য বা সংস্কৃত ভাষায়। রচয়িতাকে কে? বাল্মীকি। রামায়ণের রচয়িতাকে বাল্মীকি। আসলে ভদ্রলোকের নাম বাল্মীকি নয়, বাল্মীকির প্রকৃত নাম কি? রত্নাকর। এই যে দেখেন, হ্যাঁ দেখছেন, এই যে অনামিকা শর্মা, এই যে 50 মার্কসের নিয়েন। এরপর একজন বলে না স্যার 70 মার্কসের নিলে ভালো হয়। না স্যার নিবেনই যখন মডেল টেস্টে 100 মার্কের নিয়েন স্যার, ভালো হয়। এটি হলো
মানে একটা ফাজলামি আবদার। আমি তো বললাম যে পরীক্ষা নিব 30 মার্কসের নিব, আচ্ছা পারলে নিব, কিন্তু আবদার যখনই বললাম নিব, এবার আবদার বাড়াই দিলেন 50। কেউ যদি 100 মার্কের চাই কি করব? নিতে চাইলাম, এখন বলছেন স্যার 50 মার্কসের নেন, তারপরে একটু বলবেন স্যার 50 আবার কেমন হয়, মডেল 100 মার্কের হলেই ভালো হয়, তাই না? জি, আপনাদের বাল্মীকি ভদ্রলোকের নাম নয়, আসলে ভদ্রলোকের নাম কি? রত্নাকর। রত্নাকর রামায়ণের রচয়িতাকে, রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি, কিন্তু বাল্মীকি নাম নয়। তাহলে বাল্মীকির আসল নাম কি, প্রকৃত নাম কি? রত্নাকর। জি ভাই, আমার যত মার্কের খুশি, আমি 30 নিতে পারি, 40 নিতে পারি, 50 নিতে পারি, আমার যত মার্কসের খুশি, 20 মার্কসের নিতে পারি। আমি প্রাচীন মধ্যযুগ থেকে পরীক্ষা কত মার্কসের নিব? মার্কস দিয়ে তো পরীক্ষা না ভাই, পরীক্ষা হলো পড়া দিয়ে। জি আচ্ছা, রত্নাকর। রত্নাকরের পেশা ছিল কি? দস্যুতা। দস্যুতা, ডাকাত। রত্নাকর, রত্নাকর ছিল দস্যু, ডাকাত। ডাকাত রত্নাকর। তো এই ডাকাত রত্নাকর এতই ভয়ঙ্কর ডাকাত, এতই হিংস্র ডাকাত যে মানুষ কি করত? এই ডাকাতকে, এই ডাকাতের নামে ভয় দেখাতো বাচ্চাদেরকে। এত ভয়ঙ্কর ডাকাত, এই রত্নাকর আসছে, এত ভয়ঙ্কর। সে কি করতো? মানুষকে জবাই করত, কেটে ফেলতো, তার সম্পদ লুট করত। বুঝতে পারলেন? স্ত্রীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর হাত কাটতো, পা কাটতো। স্ত্রী যে চিৎকার করতো, রত্নাকর আনন্দ পেত, মজা পেত। মায়ের সামনে সন্তানকে গলা কাটতো, মাঝে চিৎকার করছে, এই পৈশাচিকতা দেখে রত্নাকর মজা পেত। এমন ভয়ঙ্কর পিশাচ টাইপের ডাকাত। তো নানান কারণে সে ভালো হয়ে যেতে চাইল। কেন ভালো হয়ে যেতে চাইল? অনেক ঘটনা, অনেক কিংবদন্তি, আমি অত বিস্তৃত বিশদ আলোচনায় যাব না। ভালো হয়ে যাবে, তো ভালো হয়ে যাবে, সে চলে গেল ঋষি নারদ মুনির কাছে। নারদ তখনকার সময় সবচেয়ে বড় ঋষি বা মুনি ছিল কে? নারদ মুনি। নারদের আস্তানায় গেল, নারদ মুনির পা জড়িয়ে ধরে তাকে বলল যে গুরুদেব, আমি ভালো হতে চাই, আমাকে ভালো করে দেন। তো নারদ মুনিও চিনতে ডাকাত রত্নাকরকে, এত বড় একজন ডাকাত ভালো হতে চায়। নারদ মনে মনে খুব খুশি হলো, তাকে বসালো তার আশ্রমে, বসিয়ে তন্ত্রমন্ত্র পড়াবে। তো বললো যে তুমি কয়েকবার রাম নাম জপ করো। রত্নাকরকে বললো যে রত্নাকর, তুমি কয়েকবার কি রাম নাম জপ করো, রাম। কিন্তু রত্নাকরের মুখ দিয়ে রাম শব্দটি কি বের হচ্ছে না, বের হচ্ছে। এতই খারাপ, এতই পাপী, এতই মানে জঘন্য ব্যক্তি, তার মুখ দিয়ে রাম শব্দটা বের হচ্ছে না। নারদ মুনি তো বিপদে পড়ে গেলেন। যে মানুষটা রাম নামই বলতে পারে না, সে কেমন করে ভালো হবে? তাকে দিয়ে তন্ত্রমন্ত্র কি করে হবে? নারদ মুনি বললেন, বলো তো আম। রত্নাকর বলছে আম। বলো তো জাম। জাম। বলো তো রাম। আম বলতে পারে, জাম বলতে পারে, কাম বলতে পারে, পাম বলতে পারে, কিন্তু রাম বলতে বললে মুখ দিয়ে বের হয়। নারদ মুনি বিপদে পড়ে গেলেন যে এই মানুষটা ভালো হতে চায়, খারাপ মানুষ, কিন্তু রাম নামে বলতে পারেন, কেমন করে ভালো করবো? তো বললেন, আচ্ছা বলো তো মরা। তো বলছে মরা। 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 বলো তো রাম। এবার নারদ মুনি ওকে একটা আম গাছ দেখাই দিলেন, পাশে একটা আম গাছ, বলছে তুমি আম গাছের নিচে গিয়ে বসো। বসে দেখাই দিলেন, চোখ বন্ধ করে এইভাবে দেখাই দিলেন যে বসে, ধ্যানে বসে তুমি রাম মরা বলতে থাকবা, মরা। জোরে জোরে মরা 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 বলতেই থাকবা, চোখও খুলবা না, কোনো দিকে তাকাবো না। যতক্ষণ আমি নিষেধ করব ততক্ষণ তুমি থামবা না। এবার দস্যু রত্নাকর নারদ মুনির আদেশ পেয়ে আম গাছের নিচে গিয়ে বসে পড়লো, চোখ বন্ধ করে ধ্যানে বসে মরা 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 উল্টে কখনো ধ্বনি বিপর্যয় হয়ে গেছে। মনে আছে ব্যাকরণ করছে শিক্ষার্থীরা, ধ্বনি বিপর্যয়। এই যে রত্নাকর যখন রাম বলতে পারলো না, নারদ মুনি তাকে শিখে দিল তুমি জোরে জোরে দ্রুত গতিতে মরা 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 বলো। এই মরা 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 হয়ে গেল কি রাম 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 রাম। রত্নাকর ডাকাত আর বোঝে না, সে জোরে জোরে বলেই চলেছে মরা 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 মরা, এটা হয়ে গেছে রাম 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 রাম।
যে আম গাছের নিচে বসেছিল সে আম গাছের নিচে ছিল উই পোকার ঢিবি, উইয়ের বাসা, উই পোকার ঢিবি, উই পোকার। রত্নাকরের গায়ে ছিল ময়লা নোংরা মোটা কোট, ডাকাতি করার মোটা কোট, তেল চিটচিটে ঘামে ভেজা। উই পোকার খুব প্রিয় খাবার। ধ্যানে বসেছে, নড়াচড়া করছে না, ওই ছোট্ট ঢিবির উই পোকা বেরিয়ে এসে রত্নাকরের কোটটাকে আস্তে আস্তে মাটি দিয়ে দিয়ে কি ঢেকে নিয়েছে, যে খাবো একসঙ্গে একবারে বাসার মধ্যে নিয়ে নেই, পরে আস্তে আস্তে খাবো। কোট, কাপড়, খুব প্রিয় খাবার, ময়লা নোংরা কাপড়। এবার মাটি তুলে পুরো রত্নাকরকে এ পর্যন্ত ঢেকে দিয়েছে, মুখটুকু বাকি আছে, এইটুকু ঢেকে নিয়েছে। পুরা রত্নাকরকে উই পোকা মাটি তুলে ঢেকে দিয়েছে। এবার পাশ দিয়ে, ওই বনের পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল, কিছু লোক যাচ্ছিল, পথচারী আর কি। তারা হঠাৎ করে দেখে আম গাছের নিচ থেকে, উইয়ের ঢিবির মধ্যে থেকে রাম 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 শব্দ হচ্ছে। এইবার তারা তো, এ তো আজব ব্যাপার, এ কি? এইবার তারা দৌড়ে চলে গেল নারদ মুনির কাছে, নারদ ঋষি। নারদের কাছে গিয়ে তাকে বললো, গুরুদেব শিগগির চলেন, একটা অসম্ভব কাণ্ড ঘটেছে। বলছে, কি ঘটেছে রে? আর বলেন না গুরুদেব, দেখেন শিগগির চলেন, দেখেন উই পোকারা আজকাল রাম 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 করছে। উই পোকারা রাম রাম করছে, বলিস কি? হ্যাঁ শিগগির গিয়ে চলেন। এবার গিয়ে সত্যি নারদ মুনি দেখে যে আম গাছের নিচে উই পোকার বিশাল ঢিবি, এর মধ্যে থেকে রাম 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 শব্দ হচ্ছে। নারদ মুনি ছিলেন মুনি ঋষি, তো তার একটু সন্দেহ হলো যে আমি বেটা ডাকাত রত্নাকরকে তো এখানে বসতে দিলাম, সেই বেটা গেল কই? আর উই পোকার ঢিবি এত তাড়াতাড়ি এত বড় হলো কি করে? কাহিনী কি? ওদেরকে বলে, একটু খুঁড়ে দেখতো বাবা মাটিগুলো উপর থেকে, রাম রাম উই পোকা কেমন করে করছে দেখি। এবার ওর উপর থেকে একটু ওই উই পোকার ঢিবিটা একটু উপর থেকে খুঁড়ে দেখে যে মানুষের মাথার চুল। আরো ভয় পেয়ে গেল যে গুরুদেব মানুষের মাথার চুল, মানুষের মাথা তো, স্যার একটু খোঁড়। এবার একটু করে যে মুখ বেড়েছে দেখে ডাকাত রত্নাকর, ওরা 25 লাফ দিয়ে অত দূর চলে গেছে। রত্নাকর ডাকলো যে বাবা ভয় নাই, আসো। ও আর রত্নাকর না, যাকে দেখছো সে রত্নাকর নয়, সে হলো বাল্মীকি। বাল্মীকি, উই পোকার ঢিবি। বাল্মীকি শব্দের অর্থ উই পোকার ঢিবি। এই নামটা কার দেওয়া? নারদ মুনির দেওয়া। নামের অর্থ কি আমরা অনেক সময় বলি না, যে একটা লোক, একটা ছেলে ছিল খুবই বদ, বেয়াদ্দব, শয়তান, খুবই গুন্ডা টাইপের, হঠাৎ করে ভালো হয়ে গেছে, তাবলিগ জামাত করে, দাড়ি টাড়ি রেখেছে, একটু নামাজ পড়ে 5 ওয়াক্ত। খুবই খারাপ ছিল, খুবই ভয়ঙ্কর খারাপ, সন্ত্রাসী মাস্তান, বুঝতে পারলেন? বেয়াদ্দব টাইপের। হঠাৎ করে পরিবর্তন, ছেলেটা একেবারে মাটির মানুষ হয়ে গেছে। আমরা বলছি ছেলেটা একেবারেই কি মাটির মানুষ হয়ে গেছে, মাটির মানুষ। এই মাটির মানুষ অর্থ উই পোকার ঢিবি, বাল্মীকি। তাহলে বাল্মীকি না, পিতামাতার দেওয়া নাম ছিল রত্নাকর, আর বাল্মীকি নামটা কার দেওয়া? নারদ মুনির। বাল্মীকি শব্দের অর্থ কি? উই পোকার, উই পোকার ঢিবি। এবার যাই হোক, মাটিগুলো সরিয়ে নারদ মুনি বাল্মীকিকে বাল্মীকি নাম ধরে ডাকলেন, তার ধ্যান ভাঙালেন, বললেন যে তুমি এত পাপ করেছো, এত পাপ তোমার জমা হয়েছে তোমার অ্যাকাউন্টে, যে পাপ তোমার এক জন্মের পুণ্য ফলে পাপ খুঁজবে না। পুণ্য দিয়ে তো পাপ, তাই না? আমাদের ধর্মে আছে, আমাদের দাড়ি পাল্লায় পাপ আর পুণ্য তুলে দিবে, যেটা বেশি হবে। আমাদের ধর্মে আছে না ভাই, যে আপনার জীবনের পাপও করবে মানুষ, পুণ্যও করবে, স্রষ্টা দাড়ি পাল্লায় তুলে দিবে, মিজানে তুলে দেবে, যেটা বেশি হবে। তো রত্নাকরকে, দস্যু রত্নাকরকে নারদ বলল, তোমার পাপ এতই বেশি, এতই বেশি, যে তুমি বাকি যত জীবন তুমি বাঁচবা, যতদিন, এই সারাদিন যদি পুণ্য কর্ম করো, তবু তোমার ওই পাপের চেয়ে বেশি হবে না, তাহলে তুমি নরকবাস নিশ্চিত। নারদ মুনি বললো, রত্নাকর বলছে, গুরুদেব তাহলে আমি কি করব? আমি কি স্বর্গ পাবো না? বলছে, হ্যাঁ, তোমার এক জন্মের বা একজনের পুণ্য ফল দেওয়া হবে না। তাহলে কি করে? বুদ্ধি কি? তুমি রামের জীবনী রামায়ণ লেখো, রামের জীবনী রামায়ণ লেখো, রামায়ণ রচনা করো। তাহলে তুমি মরে যাওয়ার পরেও পৃথিবীতে হাজার হাজার বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রামায়ণ পড়বে, আর সেই তাদের সব তোমার অ্যাকাউন্টে জমা হবে, পুণ্য। জি, তোমার এক জীবনের পুণ্য দিয়ে তোমার পাপ ক্ষয় হবে না। পাপ ক্ষয় না হলে কেমনে স্বর্গে যাবা? কাজে তোমাকে রামায়ণ, রামের জীবনে রামায়ণ লিখতে হবে। তুমি লেখার জন্য পুণ্য তো পেলাই, প্লাস তুমি মরে গেলেও এই যে হাজার বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রামায়ণ পড়বে, আর যতদিন ধরে পড়তে থাকবে ততদিন লেখার জন্য তোমার কি অ্যাকাউন্টে পুণ্য জমা হতে থাকবে। তাহলে বাল্মীকি রামায়ণের রচয়িতা, কার আদেশে, কার নির্দেশে রামায়ণ রচনা করেছিল? বাল্মীকি কার আদেশে, কার উপদেশে,
কার নির্দেশে, কার প্রেরণায়, কার উৎসাহে রামায়ণ রচনা করেছিল? নারদ মুনি। ঠিক আছে, এখন রামায়ণের কাহিনী কি বলবো? বলার কি টাইম আছে? কাহিনী শুনবেন না সংক্ষেপে চরিত্রগুলো বলে শেষ করে দিই? ঠিক আছে জি, কাহিনী বলবো না চরিত্র বলে শেষ করে দিব? কইতামনি আপনারা কইলে আবার কইবেন যে স্যার খালি রামায়ণ পড়ায়। এই বেয়াদব স্যার জুয়েল কিবরিয়া রোজা রমজানের দিনে খালি কি রামায়ণের কাহিনী পড়ায়, তাই না? চায়ের দোকানে যাবেন, মোড়ে যাবেন, দুই বন্ধু গল্প করবেন আর আমার নামে দুর্নাম করবেন, তাই না? জি, আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে বলি তাহলে। রামায়ণ কাহিনী বিশাল করে বলার সুযোগ নেই, যে সংক্ষেপে একটু বলি। প্রাচীন ভারতের একটি রাজ্য যার নাম অযোধ্যা। প্রাচীন ভারতের একটি রাজ্য অযোধ্যা। যে শুনবেন তবে চুপচাপ শুনবেন, একদম সাইলেন্ট, একদম কোনো প্রশ্ন করবেন না, কোনো কুসকাস করবেন না। জি, প্রাচীন ভারতের একটি রাজ্যের নাম কি? অযোধ্যা। এই অযোধ্যা রাজ্যের রাজার নাম কি? রাজা দশরথ। দশরথ রাজার মাত্র 3টা স্ত্রী। একজনের নাম হলো কৌশল্যা, একজনের নাম হলো কৈকেয়ী, একজনের নাম হলো সুমিত্রা। অযোধ্যা রাজ্যের রাজার মাত্র 3টা স্ত্রী, মাত্র, আমি সংক্ষেপে বলবো, জি সংক্ষেপে বলবো, 3টা স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। মাত্র 3টা বলছে এই জন্য যে আসলে রাজা বাদশাহ হতে হলে কমপক্ষে 100, 200, 300 বউ থাকতে হবে। রাজা রত্নসেন ছোট একটা রাজ্যের রাজা চিতোর, তার 1600 বউ ছিল মাত্র। পদ্মাবতী কাব্যে পড়েছেন না? চিতোর একটা ছোট রাজ্য, ছোট একটা রাজ্য ভারতের, সেই রাজ্যের রাজা রত্নসেন, তার রানীর সংখ্যা কত? মাত্র 1600। আরো 1600 প্লাস, 1600 প্লাস আরো প্লাস পদ্মাবতীর নাগমতী, 1602 জন। তাহলে ভাবেন যে একটা ছোট্ট চিত্ত রাজ্যের রাজা যদি এই অবস্থা হয়, দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির কত রানী। তো যত বেশি রানী থাকবে সে রাজা তত বেশি সম্ভ্রান্ত, তত বেশি বীর্যবান, তত বেশি গৌরবদীপ্ত। জি, যেহেতু দশরথ ছিলেন একটু ধার্মিক রাজা, একটু দুর্বল রাজা, একটু ন্যায়পরায়ণ রাজা, একটু ভালো মানুষ রাজা, ফলে তার স্ত্রীর সংখ্যা মাত্র 3টা, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৌশল্যা বড় রানী পুত্র রাম, কৈকেয়ীর পুত্র মেজরানী পুত্র ভরত, সুমিত্রার পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন। জি, কৌশল্যার পুত্র রাম, কৈকেয়ীর পুত্র ভরত, সুমিত্রার পুত্র লক্ষণ এবং কে? শত্রুঘ্ন। যে আনামুল হক, আপনার দাদা নিশ্চয় সম্ভ্রান্ত কেউ ছিলেন। জি, আপনার দাদা 3-4টা বউ ছিল, মানে আপনার দাদা খুবই কি সম্ভ্রান্ত ছিলেন। জি, তো আমি আবার বলছি কাহিনী খুবই সংক্ষিপ্ত করব। তো দশরথ রাজা বয়স হয়েছে, তিনি বানপ্রস্থে যাবেন। তো বড় রাজার বড় রানীর বড় পুত্রকে বলে যুবরাজ, রাম হচ্ছে যুবরাজ, তো যুবরাজ রাজা হবে। দশরথের যে বয়স হয়েছে তিনি বানপ্রস্থ ধর্মীয় জীবনযাপনে যাবেন, রাজ্য ত্যাগ করবেন। তাহলে বা রাজা কাকে বানাবেন? যুবরাজ। যুবরাজকে বড় রানীর বড় পুত্র হচ্ছে যুবরাজ। রাম রাজা হবে, রাজ্যাভিষেক রেডি, রাজ্যাভিষেক। বাহুবলী তো দেখেছেন, রাজ্যাভিষেক যে রেডি। তো রাজ্যাভিষেক রেডি। হঠাৎ করে রাজ্যাভিষেক যখন ঘুরতে যাচ্ছে, সভাসদ সব বসে গেছে, হাতি ঘোড়ার লোক লস্কর, উজির নাজির সব রেডি, অতিথিরা। হঠাৎ করে কৈকেয়ী, মেজরানী কৈকেয়ী দাঁড়িয়ে বললো যে মহারাজ, আমার একটি কথা আছে। দশরথ বলছে কি কথা রানী, বলো। তো মহারাজ, আপনি আমাকে অনেকদিন আগে 2টো বর দিতে এসেছিলেন। বর মানে উপঢৌকন, আশীর্বাদ। তা আপনি তো আজকে থেকে রাজা থাকবেন না, তো রাজায় যখন থাকবেন না, তাহলে আমার উপঢৌকন কেমনে দিবেন? আমার সেই বর 2টো আমাকে আজকে দিতে হবে। বুঝছেন কথা? আপনি তো রাজায় থাকবেন না, আপনি তো সন্ন্যাসী হয়ে জীবনযাপন করবেন, তা আপনি আমাকে বর দিবেন কি করে? আমাকে সেই 2টো বর আজকে দিয়ে তারপরে আপনাকে রাজত্ব ত্যাগ করতে হবে। দশরথ দেখলো তাই তো, আমি তো আজকে রাজা থাকবো না, রানীকে 2টো বর দিতে চেয়েছিলাম, তো রাজা না থাকলে মনের আশা পূরণ করব কি করে? বুঝতে পারলেন? বলছে বলো রানী কি চাও? প্রথম বর হচ্ছে
ভরতকে রাজা করতে হবে, ভরতকে রাজা করতে হবে, ভরতকে রাজা করতে হবে। জি। আর এবার জনগণ খুব ক্ষিপ্ত হলো, জনগণ রেগে গেল, কারণ জনগণ রামকে খুব পছন্দ করে, রাম রাজা হবে সবাই চায়। ভল্লালকে কেউ পছন্দ করে না, বাহুবলীকে সবাই চায়। তবু দশরথ বললেন, ঠিক আছে রানী, তোমার দ্বিতীয় ইচ্ছাটা বলো, দ্বিতীয় বর কি চাও? তো বলছে রামকে বনবাস দিতে হবে, রামকে বনবাস। এইবার রাজা খুবই ক্ষিপ্ত হলো, ক্রুদ্ধ হলো, রেগে গেল। এইবার সৈন্যদের বললো, এই বেয়াদ্দব রানীকে এক্ষুনি কি কারাগারে বন্দি করো। সৈন্যরা চলে এলো কইকেয়ীকে রুদ্ধ করবে। হঠাৎ করে রাম দাঁড়িয়ে গেল। রাম বলল দশরথকে যে, মহারাজ, আপনি কি রানীকে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন যে আপনি দুটো বর দিবেন, দুটো বর যে দিবেন এটা কি বলেছিলেন, কথা দিয়েছিলেন? দশরথ বলল, হ্যাঁ কথা দিয়েছিলাম, কিন্তু এই বেয়াদব যে এরকম জিনিস চাইবে তা তো আমি বুঝি নাই। রাম বলছিলেন, আপনি কি চাইবে এটা তো কথা না, আপনি বলেছিলেন কিনা যে আপনি দুটো বর দিবেন, কাজে আপনাকে কি করতে হবে, দিতে হবে। জি, আপনাকে দিতে। আপনি রাজা হয়ে কথা রাখবেন না, আর আপনি তো যেন তেন রাজা না, ধর্মরাজ্য অযোধ্যার রাজা, রামের পিতা, আপনার কথাই বেদ বাক্য। কাজে আপনি কথা দিয়ে কথা রাখবেন না। রাজা যদি কথা দিয়ে কথা না রাখে, তাহলে রাজ্যের জনগণ রাজার প্রতি আস্থা রাখবে না, সেই রাজ্যের রাজা আমি হতে চাই না। এইবার রাম নিজেই কি করলো, ভরতের মাথায় সেই শিরস্ত্রাণ পরিয়ে দিল, তাকে রাজা হিসাবে কি বরণ করল, আর নিজে বনবাস। তো রাম বনবাস যাবে। রামের স্ত্রী সীতা, সীতা বলছে, যোগ স্বামী, আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমিও তোমার সাথে বনবাসে যাব। আমার স্বামী বনবাসে যাবে আর আমি রাজপাশে থাকবো, এটা কি হতে পারে? এখনকার যুগের মেয়েরা হলে কি বলতো জানেন, ওগো স্বামী তুমি বনবাসে যাও, তোমাকে আমি খুব মিস করব, মাঝে মাঝে মিস কল দিব, খুবই আমার কষ্ট হবে, কিন্তু কি আর করা, যাও তুমি। সীতা বলল যে, স্বামী তুমি যেখানে থাকবা সেটাই তোমার রাজপ্রাসাদ, তুমি যেখানে থাকবা সেটাই তোমার রাজপ্রাসাদ। লক্ষণ, রাম আর সীতা যাবে দেখে লক্ষণ বলছে যে, না আমিও যাব, কিছুটা অভিমানে কিছুটা ভালোবাসায়। রাম আর সীতাকে প্রচণ্ড ভালোবাসত লক্ষণ, খুবই ভালোবাসত, আর কিছুটা অভিমান, রাম রাজা নয় ভরত রাজা হচ্ছে, কিছুটা অভিমানে আর কিছুটা ভাই ভাইয়ের ভালোবাসায়। তাহলে বনবাস হলো শুধু রামের, কিন্তু বনবাসে গেল কে কে, রাম, লক্ষণ এবং সীতা। রাম, লক্ষণ, সীতা। কোথায় বনবাস হলো? ভারতের শেষ প্রান্ত। ভারত দেখবেন, ইন্টারন্যাশনাল ম্যাপ দেখবেন, মানচিত্র, ভারতের একদম নিচে একটা একটু চোকার মতো আছে, এটা পঞ্চবটি বন, পঞ্চবটি বন। ভারতকে কোথায়, রামকে কোথায় বনবাস দেওয়া হয়েছিল? রামকে কোথায় বনবাস দেওয়া হয়েছিল? পঞ্চবটি বনে, পঞ্চবটি বন। এর নিচে ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগরের তীরে বিশাল যে জঙ্গল আকীর্ণ অঞ্চল, সে পঞ্চবটি বনে বনবাস দেওয়া হয়েছিল। বনবাস হলো রাম, লক্ষণ, সীতা। এই বনের ফলমূল পশু পাখি সংগ্রহ করে, লতা পাতা সংগ্রহ করে খায় থাকে। ভারত বিশাল, ভারত মহাসাগর, এর ভিতরে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ ভারত মহাসাগরের মধ্যে। এর নাম কি? হ্যাঁ, এখন বলছেন শ্রীলঙ্কা, এটার নাম আসলে শ্রীলঙ্কার। এর নাম কি ছিল? শ্রীলঙ্কার পূর্ব নাম কি? সিংহল। সিংহল, সিংহল না? জি, সিংহলও না, আসলে এটা রামায়ণের সময় নাম ছিল রক্ষপুরী। বর্তমান যেটা শ্রীলঙ্কা, সেটার পূর্ব নাম ছিল সিংহল। আপনারা জানেন সিংহলেরও পূর্বের নাম ছিল কি? রক্ষপুরী। রক্ষপুরী, রাক্ষসদের নগর। রক্ষপুরী হচ্ছে রাক্ষসদের নগর। ভারতের মানুষ মনে করত বিশাল মহাসাগরের ভিতরে ছোট্ট একটি স্থলভাগ, সেখানে যারা বাস করে তারা কি মানুষ? ভারতের মানুষ মনে করতো যে বিশাল যে ভারত মহাসাগর, তার ভিতরে ছোট্ট একটা দ্বীপ, এর মধ্যে কারা বাস করে, কারা থাকে? মানুষ না, কারা ওরা? ওই বেটারা রাক্ষস, খক্ষস, দৈত্য দানব। ওই রক্ষপুরীর রাজাকে রাবণ, রক্ষপুরীর রাজা রাবণ, রাক্ষসরাজ রাবণ। রাবণেরা তিন ভাই, মানে রাবণ ব্যতীত আরো দুই ভাই। একজনের নাম হচ্ছে বিভীষণ, আর একজনের নাম হচ্ছে কুম্ভকর্ণ। তাহলে রাবণ হচ্ছে বড়, কুম্ভকর্ণ মেজ, বিভীষণ হচ্ছে ছোট ভাই। আর রাবণের কি দুই পুত্র, বীরবাহু আর মেঘনাদ। বীরবাহু আর মেঘনাদ, দুই পুত্র, বীরবাহু আর মেঘনাদ।
আর এক বোন রাবণের, সেই বোনের নাম কি? শূর্পণখা। জি, বোনটির নাম শূর্পণখা। মহাভারতের চরিত্র। তাহলে এই সিংহ রক্ষপুরীর রাজা বারণ লিখে ফেলেছি। রক্ষপুরীর রাজাকে রাবণ, রাক্ষসরাজ রাবণ, রাবণের বড় রাবণ, তার মেজ ভাই কুম্ভকর্ণ, ছোট বিভীষণ, তার দুই পুত্র বীরবাহু এবং মেঘনাদ, দুই পুত্র রাবণের, আর রাবণের এক বোন শূর্পণখা। এই অবিবাহিত রাজকন্যা শূর্পণখা, রাজকন্যা, রাজার বোন রাজকন্যা, সেই বিশাল ভারত মহাসাগর পাড়ি দিয়ে মাঝে মাঝে পঞ্চবটী বনে বেড়াতে যায়, ঘুরতে যায়। আপনারা যেমন কি করেন, বলধা গার্ডেনে বেড়াতে যান, ভদ্রা গার্ডেনে বেড়াতে যান, পদ্মা গার্ডেনে বেড়াতে যান, আছে না? বিভিন্ন গার্ডেন বেড়াতে যান তো ভাই। বলধা গার্ডেনে যান না? ঢাকার যারা বলধা গার্ডেনে যান, আমাদের রাজশাহীর যারা, তারা কোথায় যায়? ভদ্রা গার্ডেন, নাহলে পদ্মা গার্ডেন। জি। তো এই শূর্পণখা কি করতো? সখীদের নিয়ে, সহচরদের নিয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে জাহাজে বা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে ওই পঞ্চবটী বনে বেড়াতে যেত, ফুলের মধু টধু খেত, সখীদের নিয়ে গান টান গাইতো, নেচে টেচে চলে আসতো। হঠাৎ করে একদিন গিয়ে দেখতে পাই সালমান খানকে। ওই বনে গিয়ে হঠাৎ করে একদিন দেখতে পায় কাকে? সালমান খান, যে রামকে এর আগে দেখেনি। দেখা মাত্র ক্র্যাশ খেয়ে যায়, প্রথম দেখাতেই কি ক্র্যাশ খেয়ে যায়। এই রামের চেহারা সালমান খানের চেয়েও কি অনেক বেশি সুন্দর, হিরোইক, উন্নত গ্রীবা, উন্নত নাসিক্য, গৌরবর্ণ। রামকে দেখা মাত্র ক্র্যাশ, ফিদা হয়ে যায়। তো রানী বা রাজকন্যা কেমন লম্পট দেখেছেন? আসলে লম্পট না, এত সুন্দর মানুষকে দেখলে ফিদা না হয়ে কেমনে থাকবে বলেন? বুঝেন নাই? সিংহলের যে পুরুষ, কেন প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেল এই মেয়ে শূর্পণখা? কারণ সিংহলের রক্ষপুরী যারা ছেলে পুরুষ, তাদের শারীরিক বৈশিষ্ট্য তাদের চেহারাকার মতো, মালিঙ্গার মতো। মালিঙ্গার কথা মনে আছে? মালিঙ্গা, মেন্ডিস, মুরালীধরন, মনে আছে না? মুত্তিয়া মুরালীধরন এরকম করে বল করে। খাটো, বান্টু, নিগ্রবটু। সিংহলের পুরুষদের বৈশিষ্ট্য কি? নিগ্রবটু, কালো, খাটো, বেটে, ঠোঁটগুলো মোটা, পুরুষ, চুলগুলো কোকড়া, সিংহলের পুরুষদের চেহারা। যে প্রতিদিন মালিঙ্গা, মুরালীধরন, মেন্ডিসদেরকে দেখে, হঠাৎ করে যদি সালমান খানকে দেখতে পায়, তাই না, আমির খানকে দেখতে পায়, তাইলে কি অবস্থা হবে? তো রামকে বলছে, রাম আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবন। আসলে এইভাবে বলেন, অন্য ভাষায় বলেছে আর কি। তো রাম এই মেয়েটিকে বোঝাতে চেষ্টা করে, তাকে নানান সুপরামর্শ দেয়, কিন্তু মেয়েটি কিছুতেই শুনবে না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। পরে রাম বাধ্য হয়ে বলে যে, দেখুন আমার তো স্ত্রী আছে, আমার স্ত্রী আছে সীতা, স্ত্রী না থাকলে একটা ঝুঁকি নেওয়া যায়, তো স্ত্রী যেহেতু সাথে আছে, এত বড় ঝুঁকি নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমার ভাই আছে লক্ষণ, ওকে একটু দেখেন, আমার মনে হয় আপনার পছন্দ হবে। তাই তো, তোমার যেহেতু স্ত্রী আছে সীতা, তাহলে তো এটা ঝুঁকিপূর্ণ, তো দেখি লক্ষণকে দেখি। এইবার লক্ষণকে যখন দেখলো, লক্ষণকে দেখে পছন্দ হলো, বলবে চলবে। লক্ষণ রামের মতো অত সুন্দর না, কিন্তু বলছে হ্যাঁ না চলবে, এটাও চলবে। যেহেতু সরাসরি বউ আছে একজনের সাথে, তো বেশি ঝুঁকি। লক্ষণেরও বউ আছে, কিন্তু বনে নাই। কোথায় আছে? ওই যে অযোধ্যায়। লক্ষণের স্ত্রী আছে কিন্তু বনে বসে নাই। কোথায়? অযোধ্যায়। বনে তো লক্ষণ একা একা, কিছুটা ঝুঁকি মুক্ত। জি, কাজে লক্ষণের পিছু ঘোরাঘুরি শুরু করলো। লক্ষণ মেনে নিল না, রেগে গেল, বিরক্ত হলো, মেয়েটি কিছুতেই ছাড়বে না, তার কাউকে না কাউকে সাইড। লক্ষণকে তার লক্ষণ এক সময় রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে শূর্পণখার নাক কেটে দিল, নাক কেটে দিল, নাসিকা কর্তন করে দিল। শূর্পণখাকে ডেকে নিয়ে গিয়ে নিরালায় বসিয়ে নাক ধরে কসরত করে নাক কেটে দিল। শূর্পণখার নাক কেটে দিয়েছিল কে? লক্ষণ। এবার নাক কাটে শূর্পণখা কাঁদতে কাঁদতে চলে গেল রক্ষপুরী, তার ভাই রাক্ষসরাজ রাবণ। কার এত বড় সাহস? কেন কেটেছে এটা রাজার প্রশ্ন না, কেন নাক কেটেছে এটা রাজার প্রশ্ন না। রাজার প্রশ্ন কি? কার এত বড় সাহস, কার এত বড় সাহস, কার এত বড় সাহস আমার বোনের ধরে নিয়ে আয় বেটাদের। এবার রাম লক্ষণকে ধরতে
যাওয়া হলো, কিন্তু বনে রাম লক্ষণ তখন ছিল না, পঞ্চবটিতে ছিল না, পাশের কোনো বনে গিয়েছিল শিকার করতে। রাম লক্ষণ সীতাকে ঘরে রেখে পাশের কোনো বনে শিকারে গিয়েছিল, বাড়িতে পাই কাকে? সীতাকে। তো আগে ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম বিটিভিতে, যে এখন তো ওইসব সিনেমা না, বিটিভিতে সিনেমা দেখতাম জসিমের, তারপরে হচ্ছে নায়ক ছিল হচ্ছে অমিত হাসান, ইলিয়াস কাঞ্চন, তারপর আরো আগে জাবেদ ছিল, জাবেদ জি নায়ক। তো যখন নায়ককে পায় না, ভিলেন ধরতে পারে না, তখন নায়িকাকে ধরে নিয়ে আসে, নায়কের মাকে বোনকে ধরে নিয়ে আসে, নিয়ে এসে কি করে আস্তানে নিয়ে খুঁটির সাথে টান টান করে দেখবেন বেঁধে রাখে, টান টান করে বেঁধে রাখে। তারপরে নায়িকাকে ছেড়ে দিয়ে গান টান গাওয়ায়। এর মধ্যে নায়ক চলে আসে, নায়ক সে ঘোড়া নিয়ে বা জিপ নিয়ে এসে ইয়ালি বলে কি গেট মেট ভেঙে বা গুলি টুলি মেরে নায়িকাকে উদ্ধার করে, তাই না? এরকম অনেকটা এরকম সিনেমারই কাহিনী আর কি। সীতাকে ধরে নিয়ে আসা হলো, সীতাকে কেন? ওই যে বাংলা সিনেমার পরিচালকরা যেটা মনে করে ধরে নিয়ে আসে, সীতাকে ধরে নিয়ে এসে আটকে রাখা হলো কোথায়? সীতাকে বন্দি করে রাখা হলো রক্ষপুরীর কোথায়? অশোক বন, অশোক। এই কথাগুলি লিখে রাখেন। সীতাকে কোথায় বন্দি করা হয়েছিল? সিংহলের অশোক বনে, সিংহলের অশোক বনে সীতাকে বন্দি করে রাখা হলো। তো সীতাকে বন্দি করে রাখা হলো কেন? যে সীতাকে বন্দি করে রাখলে রাম লক্ষণ আসবে, তখন রাম লক্ষণকে শাস্তি দিয়ে কি সীতাকে ছেড়ে দেওয়া হবে। এই হলো প্রেক্ষাপট। এরপর রাম লক্ষণ এলো, এসে সীতাকে পেল না। সীতাকে যখন ধরে নিয়ে আসে, তখন তার বিভিন্ন গহনা, হাতের কঙ্কন, গলার মালা, কানের, এগুলো ফেলতে ফেলতে এসেছিল যেন পথ চিনতে পারে। তো সেই সীতার ফেলে যাওয়া অলংকারের চিহ্ন ধরে ধরে রাম লক্ষণ এলো লঙ্কায়। কিন্তু একা এলো না, একা না, কি এলো? লক্ষাধিক বানরের বাহিনী। ওই যে পঞ্চবটি বনে বানর আর হনুমানের বিশাল বাহিনী ছিল, যারা আবার রামের ভক্ত। রাম তাদের মধ্যে থেকে বাছাই করে লক্ষাধিক বানরের একটা বাহিনী তৈরি করলো, বাহিনী তৈরি করলো, যাদের সেনাপতি হলো সুগ্রীব। রামের বাহিনীর সেনাপতির নাম কি? সুগ্রীব। সুগ্রীব নামক একজন হনুমান, আর মন্ত্রী হলো নল। নল। রাম হলো রাজা, লক্ষণ তার ভাই, আর বিশাল যে বানর বাহিনী তৈরি হলো, লক্ষাধিক বানরের বাহিনী। লঙ্কা কোন জায়গা? নাজমুন্নাহার ডালিয়া। এই যে দেখ, এই ছাগল দেখ, ছাগল বকা না খেয়ে থামবে না ছাগলগুলা। লঙ্কা কোন জায়গা রে ছাগল? মানচিত্রে দেখ লঙ্কা কোন জায়গা। গাধি। আচ্ছা, তাহলে সুগ্রীব হচ্ছে সেনাপতি, লক্ষাধিক বানরের সেনাপতিকে সুগ্রীব, হনুমান সুগ্রীব, আর বানর নল হলো পরামর্শদাতা বা মন্ত্রী। এইবার রাম লক্ষণ সিংহদ্বীপ আক্রমণ করলো, সিংহল আক্রমণ করলো। তো সে আক্রমণের কাহিনীর পরে কি হলো সেটা আমি মেঘনাদ বধ কাব্যে গিয়ে জানাবো, রামায়ণে জানাবো না। মেঘনাদ বধ কাব্য যখন পড়বো তখন জানাবো ডিটেলসটা, মেঘনাদ বধ কাব্যে লাগবে আমাদের। যাই হোক, রাম লক্ষণ আক্রমণ করলো, করে রাবণকে পরাজিত করলো, তার পুত্র বীরবাহুকে মেরে ফেললো, ঠিক আছে। তারপর মেঘনাদকে মেরে ফেললো, পরাজিত করলো, এমনকি ভাই কুম্ভকর্ণকে মেরে ফেললো। আর বিভীষণ ছিল কে? রাজাকার। রাজাকার বিভীষণ, যে রাবণের ভাই হয়ে মেঘনাদ এবং বীরবাহু চাচা হয়ে তাদের পক্ষ না নিয়ে, লঙ্কার পক্ষ না নিয়ে কার পক্ষ অবলম্বন করেছিল? রাম লক্ষণের। এই জন্য বিভীষণকে বলা হয় ঘরের শত্রু, ঘরের শত্রু বিভীষণ। তো সেই বিস্তৃত কাহিনীটা আমি আজকে না, যেহেতু আমার আরো একদিন বলা লাগবে এই কাহিনীটা, তাহলে কখন বলবো এই কাহিনীটুকু? মেঘনাদ বধ কাব্যে। তবে এটুকু রামায়ণ কাহিনীটা শেষ করবো। যে জয়লাভ করলো, জয়লাভ করে বন্দিনী সীতাকে নিয়ে চলে গেল কোথায়? রাবণকে পরাজিত করে, লঙ্কাকে পরাজিত করে, সীতাকে উদ্ধার করে নিয়ে গেল, উদ্ধার করলো। যুদ্ধ শেষ হলো, ঠিক আছে। কিন্তু ততদিনে 24 বছর অতিবাহিত হয়ে গেছে। কত বছর? সরি, 24 বছর না, 14 বছর। বনবাস কত বছরের হয়? যাবজ্জীবন, মানে 14 বছর। জি, 14 বছর। জেল, আজীবন জেল, যাবজ্জীবন জেল, 14 বছর। 14 বছর তাদের বনবাস শেষ হয়। তখন আবার কি পিতার দৈব আদেশে রাম আবার রাজ্যে চলে যায়, অযোধ্যা রাজ্যে চলে যায়। রাম, সীতা এবং লক্ষণকে নিয়ে রাজ্যে চলে যায়। রাজ্যে যখন যায় তখন কি রাজ্যে যাওয়ার পর একটা ঝামেলা ঘটে। রামকে রাজা হিসেবে সবাই মেনে নিবে, রাম এবার এই রাজ্যের রাজা। ভরত নিজেও রামকে রাজা বলে স্বীকার করে নেয়,
ভরত রামের মাথায় মুকুট পরিয়ে দেয়, রাম এই অযোধ্যা রাজ্যের রাজা হয়, সবাই খুব খুশি, জনগণ খুবই খুশি। কিন্তু সীতাকে রানী বলে মানবে না, অখুশি। রাম রাজা হবে কিন্তু সীতা রানী হবে না। কেন? বলছে সীতা অলক্ষী, কুলোটা, অসতী। রাম আমাদের রাজা, বীর্যবান সত্যবান রাজা, কিন্তু সীতা রানী না, সীতা কুলোটা কলঙ্কিনী। রাম বলছে এটা কেমন করে সম্ভব? সীতা আমার স্ত্রী, সতীসাধ্যী স্ত্রী, আমি রাজা হব, সে রানী হবে না। বলছে না। কেন? সীতার কলঙ্ক কি? মজার কথা শুনি, সীতার কলঙ্ক কি? বলছে ওই যে রাবণ যে ধরে নিয়ে গেল সীতাকে, পঞ্চবটী বনে যে রাখলো, সীতাকে কি এমনি এমনি ছেড়ে দিয়েছে? রাবণ তোর জুয়েল কিবরিয়ার মতো ভালো মানুষ না, তাই না? যে একটা সুন্দরী মেয়েকে পাশে রেখে ছেড়ে দিবে। বলছে রাবণ তো খারাপ, তাই না? খারাপ তো নাকি? হিন্দু যারা আছেন, রাবণ তো খুবই খারাপ, ভয়ঙ্কর, হিংস্র। তেমন একটা হিংস্র, খারাপ, ভয়ঙ্কর মিশা সদাগর কিংবা রাজীব টাইপের, তাই না, আহমদ শরীফের টাইপের ভিলেন সীতার মতো এত সুন্দরী, অপূর্ব সুন্দরী একটি মেয়েকে যদি নিয়ে গিয়ে আটকে রাখে, তো এমনি এমনি ছেড়ে দিবে? সীতা কলঙ্কিত হয়েছে। যেই সীতা রাবণের কাছে এতদিন ছিল, সেই অপবিত্র সীতা কখনোই রাম রাজ্যের রানী হতে পারে না, জনগণ মানবে না। তাহলে এবার রাজা রাম বলে যে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, সীতার একটা পরীক্ষা নেই, সতীত্বের পরীক্ষা, অগ্নি পরীক্ষা। এটা রামের উত্তরকাণ্ড বলে, রামায়ণের উত্তরকাণ্ড, বুঝতে পারলেন? 14টি খণ্ড, 7টি খণ্ড আছে রামায়ণের। তো কি হবে তাহলে? সীতাকে তাহলে অগ্নি পরীক্ষা, সতীত্বের পরীক্ষা। আগুন, বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো। সীতাকে কি করতে হবে? এই অগ্নিকুণ্ডের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে। যদি সে সতী হয় সত্যি, তাহলে আগুন তাকে স্পর্শ করবে না। আর যদি অসতী হয় তাহলে পুড়ে মারা যাবে, মরুগা। অসতী নারী মরে গেলেই তো ভালো। রাম আদেশ দিল, সীতা সে অগ্নিকুণ্ডে যেতেই হবে, যেত রাজার আদেশ, রামের আদেশ। কিন্তু মনে মনে খুব কষ্ট পেল, খুব দুঃখ পেল যে নিশ্চয় স্বামীও তাকে সন্দেহ করেছে। নারীর সতীত্ব অসতীত্ব পুরোটাই স্বামীর, আর কারণ না। আমার স্ত্রী অসতী, তাতে আপনার কি? প্রতিবেশী আকাশের কি? আকাশের তো আরো সুবিধা ভাই, প্রতিবেশী আয়নাদের আরো সুবিধা। আমার স্ত্রী অসতী হলেই তো প্রতিবেশীর সুবিধা, অসুবিধা আমার। কাজে স্ত্রীর সতীত্ব অসতীত্ব এটা মানুষের কিছু যায় আসে না, সবকিছুই স্বামীর। কাজে সীতা মনে করলো যে স্বামীও তাকে সন্দেহ করছে, নাহলে কেন সে আমাকে অগ্নি পরীক্ষা নিবে? আমার স্বামী কি বোঝেন আমি সতী না অসতী? স্বামী তাহলে আমাকে নিশ্চয়ই ভুল বুঝেছে। অগ্নি পরীক্ষা দিল সীতা, আগুন পেরিয়ে গেল সে, আগুন তাকে স্পর্শ করলো না একটু, কারণ সীতা সতী। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত বলেছে আসলে সীতা সতী না। ভালো করে শুনবেন, মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে বলতে চেয়েছে, তার জীবন দর্শনে, সীতা সতী না, সতী হচ্ছে রাবণ। সতীকে রাবণ, রাবণ। সীতার সতীত্ব অসতীত্ব তো সীতার উপর নির্ভর করতো না। রাবণ যদি তাকে জোরপূর্বক হরণ করতো, ধর্ষণ করতো, সীতা কেমন করে সতীত্ব বাঁচাতো? তাহলে রাবণ কি খারাপ, ভয়ঙ্কর, না ভালো মানুষ? মাইকেল মধুসূদন দত্ত এইখানেই রামায়ণের বিরোধী। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের বিরোধী কেন? মাইকেল বলেন সীতার যে সতীত্ব প্রমাণ, এটা সীতার সতীত্বের প্রমাণ না, সীতার সতীত্বের প্রমাণ আসলে রাবণের সতীত্বের। রাবণ কত সৎ, কত পবিত্র। জুয়েল কিবরিয়া এত ভালো মানুষ, এত সৎ পুণ্যবান মানুষ, এত ভালো সচ্ছল ভদ্র, তাও তো কোনো মেয়ে যদি বাসে ট্রেনে উঠে একটু সাইডে দাঁড়ায়, তাও তো একটু মাঝে মাঝে একটু ঝাঁকি দিয়ে একটু ধাক্কা মাক্কা মারার মনোবাসনা জাগে। কোনো সুন্দরী মেয়েকে যদি একা পাই, তো বলা যাবে না জুয়েলত্ব থাকবে কিনা, না থাকার সম্ভাবনাই বেশি বেশি। আবার বলছি, কোন একটি সুন্দরী মেয়েকে নির্জনে একাকী কক্ষে প্রকোষ্ঠে পেলে জুয়েলত্ব খসে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু রাবণের রাবণত্ব খসেনি। তাহলে রাবণ কি? রাবণ যে খারাপ, ভয়ঙ্কর, পিশাচ, নিষ্ঠুর, এই কথা সত্য না মিথ্যা? মাইকেল বলেন একদম মিথ্যা কথা। সীতার সতীত্বের প্রমাণে প্রমাণিত হয়েছে সীতার সতীত্ব না, কার? রাবণের সতীত্ব। রাবণ কত ভালো মানুষ, কত নিষ্পাপ মানুষ, যে সীতার মতো এত সুন্দরী মেয়েকে সে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেও কি
সীতার সতীত্ব ঠিক আছে। জি, তো সে আলোচনা আসবো মেঘনাদ বধ কাব্যে যখন যাব। যখন সীতা পার হয়ে গেল আগুন পেরিয়ে গিয়ে তার মনে খুব দুঃখ পেল, স্বামী তার প্রতি সন্দেহ করেছে। এইবার সে তার মা হলো মেদিনী, সীতার মাকে মেদিনী, মেদিনী মানে পৃথিবী, তাকে বললো যে মা আমি আর নিষ্ঠুর পৃথিবীতে থাকবো না, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর থাকবো না, আমাকে সে অবিশ্বাস করেছে, তার সে আমার মরণই ভালো, তুমি আমাকে কোলে তুলে নাও। সীতার মা মেদিনী মানে পৃথিবী এবার কোল বাড়ালো, মানে পৃথিবী দুই ভাগ হয়ে গেল, মাটি দুই ফাঁক হয়ে গেল। এবার সীতা তার মধ্যে কি ঢুকে গেল, মাটি দুই দিকে বুঝে গেল। এই দৃশ্য সবার চোখের সামনে ঘটছে, জনগণ কাঁদতে লাগলো, হায় হায় ওরে আমার সতী মা, ওরে আমার সীতা মা, সতী মা তুমি কি সতী ছিলে, আমরা তো ভুল বুঝেছি মা, তোমাকে বুঝতে পারিনি, হায় হায় আমার সীতা মা। কাঁদতে লাগলো। রাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল এবং আছাড় পাছাড় করতে লাগলো, মাটিতে আঘাত করতে লাগলো। অন্য দেবতারা দেখলো রামের যদি অবস্থায়, রাম যদি এইভাবে পৃথিবীকে আঘাত করতে থাকে তাহলে পৃথিবী যে কোনো সময় শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। দেবতা রাম যদি ক্রুদ্ধ হয়ে যায়, এইভাবে যদি হাত পা ছুটতে থাকে পৃথিবীর উপর, তাহলে পৃথিবী রামের এই আঘাতকে সহ্য করতে পারবে? তাহলে পৃথিবী তো খণ্ড চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন দেবতারা সবাই মিলে আবার কি করলো, সীতার মা মেদিনীর কাছে গেল, মেদিনীকে অনুরোধ করলো, অনেক কিছু পরামর্শ দিল। মেদিনী তখন সীতাকে বোঝালো, মারে এরকম হয়, স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হয়, সংসারে এমন হয়, এটা ব্যাপার না, দেখ তোর জন্য তোর স্বামী আবার দুঃখ করছে, তুই আবার তার কাছে ফিরে যা। সংসারে থাকতে হলে ভুল বোঝাবুঝি হয়, সন্দেহ হয়, কিন্তু তাই বলে স্বামীকে পতিকে ছেড়ে থাকা সতী নারীর ঠিক না। তখন আবার সীতা অনিচ্ছা সত্ত্বেও বা ইচ্ছা সত্ত্বেও, যাই হোক, তার মনের কথা কেমন করে বুঝবো, আবার মেদিনী দুই হাত বাড়িয়ে খুলে দিল, সীতা আবার পৃথিবীতে উত্তীর্ণ হলো এবং আবার রামের পাশে গিয়ে বসলো। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। ইহার নাম কি? রামায়ণ। এই রামায়ণে খণ্ড কয়টি লিখে নেন? 7টি খণ্ড। রামায়ণে খণ্ড কয়টি? রামায়ণে খণ্ড হচ্ছে 7টি। দ্রুত লিখে নেন, 7টি খণ্ড। খণ্ড বা কোনো কোনো বলা আছে কাণ্ড। জি, একটা হলো আদি কাণ্ড, আবার বলছে কাণ্ড বা খণ্ড। আদি কাণ্ড, তারপরে কি অযোধ্যা কাণ্ড, আদি কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড। আদি কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড। সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড, উত্তরকাণ্ড। রামায়ণে খণ্ড বা কাণ্ড কয়টি? রামায়ণে খণ্ড বা কাণ্ড কয়টি? 7 খণ্ড। বলে না 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, বলে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। তাহলে রামায়ণে খণ্ড বা কাণ্ড কয়টি? 7টি। আদি কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড। ওই যে অযোধ্যা আবার ফিরে গিয়ে পরে যে কাহিনীগুলো হলো সেটার নাম কি? উত্তরকাণ্ড। জি। রামায়ণে শ্লোক কয়টি? 24,000 শ্লোক। 24,000 শ্লোক। রামায়ণের শ্লোক সংখ্যা কয়টি? রামায়ণের শ্লোক সংখ্যা 24,000 শ্লোক। পরপর 2 চরণকে, এই যে হিন্দু ধর্মগ্রন্থের বা প্রাচীন ধর্মগ্রন্থগুলির পরপর 2 লাইন মিলিয়ে, 2 লাইন মিলে একটি শ্লোক বলা হয়। তাহলে এক শ্লোকে কয় চরণ, কয় লাইন? 2 লাইন। পাশাপাশি পরপর 2টো লাইনকে বলা হয় এক শ্লোক। তাহলে শ্লোক কয়টি মহাভারত, রামায়ণের শ্লোক কয়? শ্লোক সংখ্যা 24,000। তাহলে লাইন বা চরণ কয়টি? দ্বিগুণ, 48,000। শ্লোক যা তার দ্বিগুণ চরণ বা লাইন। তাহলে যে কোনো একটা মনে রাখবেন, শ্লোক মনে রাখলে চরণ বা লাইন দ্বিগুণ, বা চরণ বা লাইন মনে রাখলে শ্লোক অর্ধেক। ঠিক আছে? জি। তো আজকে আর না, যেহেতু অনেক পড়ালাম, আমরা চেষ্টা করবো, আমরা একটু বাকি থাকলো, এটুকু বাকি। রামায়ণ নিয়ে আরেকটু অল্প একটু কথা বলবো, মহাভারতটা নিয়ে একটু কথা বলবো, বলে আগামী দিন মধ্যযুগটাকে একদম ফিনিশিং করে দেবো ইনশাল্লাহ। আর পারলে আধুনিক যুগ শুরু করব।
আর সোমবারে পরীক্ষা প্রাচীন মধ্যযুগ। তাহলে আমি গল্পটা করতে গিয়ে মধ্যযুগটা পুরোপুরি শেষ হলো না, তো তাড়াহুড়া করে শেষ করবে এমন তো আপনাদের কাছে আমি কোনো ইয়ে নেইনি, তাই না, চুক্তি নেইনি ভাই। তো আমি রামায়ণের অল্প একটু কথা, অনুবাদ নিয়ে একটু কথা বলতে হবে 2-4 মিনিট, আর মহাভারতটা নিয়ে সংক্ষেপে একটু কথা বলে আগামী দিন মধ্যযুগের যদি আরও কিছু থাকে, আপনাদের যদি এমন কিছু মনে হয় যে স্যার মধ্যযুগে আরও কিছু আছে আপনি পড়াননি, আপনি ফাঁকি দিচ্ছেন, তাহলে মধ্যযুগ আমি পড়িয়েছি যা কিছু, তার বাইরে যদি আপনাদের কোনো কিছু মনে হয়, কোনো কিছু কোশ্চেন কৌতূহল, পুরোটা আগামী দিন মধ্যযুগ নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন, ঠিক আছে? আমি শুরুতে রামায়ণের একটু কথার, মহাভারত একটু বলে শেষ করে আগামী দিন প্রাচীন মধ্যযুগ নিয়ে আপনাদের যার যা কিছু আবদার আছে, কোনো প্রশ্ন আছে, কোনো টপিক যদি বাদটা থাকে সেগুলো নিয়ে ফিনিশিং করবো, করে পারলে আধুনিক যুগে যাব বা না যাব, যাই হোক হবে। আর আগামী সোমবারে গোটা প্রাচীন মধ্যযুগের কি পরীক্ষা। জি, কারো কোনো কথা আছে থাকলে দ্রুত বলেন, শেষ করি আজকের মতো। জি, আজকের মতো শেষ করে আগামী দিন বাকি কথাবার্তা নিব। তো ঠিক আছে, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ।